এসেছে তারা। দুই পাশে সারি সারি কাশফুলের গাছগুলো বাতাসে মৃদু কাঁপছে। তুলি গুনগুন করলো রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন। চিকচিক করে বালি কোথাও নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। ইশতিয়াক আকাশের দিকে তাকাই, সাদা সাদা নরম মেঘের ফাঁক গলে কাশবনে ঝরে পড়ছে রোদ। নিচে যত দূর চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। কেমন লাগছে তুলি? ভালো, তবে ছবির মতো নয়। ইশতিয়াক খানিক হেসে পড়ল। চলো ওই দিকে যাই, দেখি পাঞ্জাবি খুলে চিপে দেওয়ার মতো আড়াল পাই কিনা। কাশবনের চারপাশে ঝকঝকে আঁকা বাঁকা ছোট ছোট রাস্তা, পিচ ঢালা রাস্তা। তারা হাঁটছে সেসব পথ ধরে। হঠাৎ একখণ্ড নির্জন জায়গা চোখে পড়ে তুলির। চলো এদিকে যাই। ইশতিয়াক দেখল রাস্তার বাপাশে অনেকটা জায়গা জুড়ে বন কেটে খালি করা হয়েছে। সেখানকার মাটিতেও সবুজ নরম ঘাস উঠেছে। জায়গাটা ভীষণ পছন্দ হলো দুজনের। ইশতিয়াক বলল, আচ্ছা চলো। কি সুন্দর গোল করে বন কাটা। হ্যাঁ। দুজন ভেতরে গেল। ঠিক মাঝখানে গিয়ে বসে তারা। আহ, এখন শান্তি লাগছে। হাঁপিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। কিন্তু আমার শার্ট খুলে চিপতে হবে। প্যান্ট খুলেও চিপে নিতে পারেন। তুমি না পচা কথা বলো না। পচা কথা কোথায়, প্যান্টের নিচে তো আন্ডারওয়ার্ল্ড আছেই। হঠাৎ কেউ আসবে। আমার বরের ইজ্জত রক্ষার্থে আমি সদা প্রস্তুত জনাব। তুমি এখনো মজা নিচ্ছ? আরে না, আপনি ওইখানে একেবারেই কাশবনের কাছে যান, তাহলে পেছনে কাশবন থাকবে আর সামনে দাঁড়িয়ে থাকবে আপনার বউ। কেউ কি আর এলে দেখবে? তখন শান্তি মতো চিপে ছেড়ে নিবেন। হ্যাঁ, দারুণ আইডিয়া। ইশতিয়াক আর তুলি একেবারে গোল জায়গায় মাঝখান থেকে বনের কাছে গেল। তুলির সামনে দাঁড়ায়। ইশতিয়াক পাঞ্জাবি খুলতেই তুলি বলল, পাঞ্জাবি আমার কাছে দেন, আমি চিপে দিচ্ছি, আর আপনি প্যান্ট খুলুন। ধ্যাত, প্যান্ট খুলুন। এত বাজেভাবে বলছো কেন? তুলি ফিক করে হেসে পাঞ্জাবি হাতে নিয়ে চিপে ছাড়ছে। আপনিও খুলে ছেড়ে নিন ভালো করে। তা তো করবই, কিন্তু এত তাড়াতাড়ি শুকাইবে না? না শুকাইলো, কিন্তু পানি না থাকলে গায়ে লেপড়ে থাকবে না, অস্বস্তি হবে না আপনার। তাছাড়া দূর থেকে কেউ দেখে বুঝবেও না। তা ঠিক। ইশতিয়াক প্যান্ট চিপে ছেড়ে নিয়ে বলল, শেষ আমার। ঠিক আছে, এবার চিপা থেকে বের হন। কথাটি বলে তুলি পাঞ্জাবি উল্টে বনের উপর মেলে দিল। এটা কি হলো? আমি কি খালি গায়ে থাকবো? এটা আপনার শাস্তি। আপনি পাঞ্জাবির নিচে কিছু পরে আসেননি কেন? ফাইজলামো করো না তুলি, এদিকে দাও। আরে না, পাঞ্জাবি শুকিয়ে গেলে আপনার প্যান্ট ভেজা থাকলেও ক্ষতি নেই, কারণ প্রায় হাঁটু পর্যন্ত পাঞ্জাবি ঢেকে রাখে। তাই বলে খালি গায়ে থাকবো? ঘাসে শুয়ে থাকবে, কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। ইশতিয়াক ঘন ঘাস দেখে বসে গেল। তুলি গিয়ে বসল ওর বুকে পিঠ ঠেকিয়ে। ইশতিয়াক ওকে দুই হাতে বেঁধে কাঁধে থুতনি রাখে। তুলি দুষ্টুমি করে গা ছেড়ে দিয়ে ঠেলে ওকে শুইয়ে দেয় সবুজ কোমল ঘাসে। কাশফুলের গাছগুলো যেন তাদেরকে জনমানব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তুলি পাশে শুয়ে ইশতিয়াকের বুকে হাত রাখে। ফর্সা চ্যাপটা বুক, কোমল কিছু কালো লোম। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানেন, আমার সবচেয়ে ভালো লাগে আপনার বুক। তাই নাকি? ইশতিয়াক মুচকি হেসে পড়ল। জায়গাটা কেমন নীরব, মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা লোকালয় থেকে পালিয়ে এসেছি চুটিয়ে প্রেম করার জন্য। তুলি ঠোঁট চিপে হাসে। ইশতিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে ঠোঁট চেপে ধরে ওর গালে। তুলি নিজেকে মুক্ত করে ওর এক পা ওপরে তুলে আর এক হাত দিয়ে ওকে ধরে গলায় মুখ লুকিয়ে গরম শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, আমি আপনার মতো বিয়ে করব না, কখনো ভাবিনি ঠিক, কিন্তু কখনো ভাবতে পারিনি বিয়ের পর জীবনটা এত সুন্দর উপভোগ হতে পারে। মন জুড়ে এত প্রশান্তি আমি কখনো পাইনি। ইশতিয়াক ওর কথা খেয়াল করছে না। বন থেকে কোনো কিছুর শব্দ তার কানে ভেসে আসছে। সে তুলিকে ছাড়িয়ে তাকাতেই শব্দ থেমে গেল। কোথাও যেন কিছু নেই। ভুল শুনছে না কি সে? তুলি এবার ওর বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। খানিক পর ইশতিয়াক দেখে একটা বাইক বনের চারপাশে রাস্তা দিয়ে ঘুরছে। একজন বাইকের পেছনে বসা, কিন্তু কেউই এদিকে তাকাচ্ছে না। তবুও ইশতিয়াকের কাছে কোনো একটি সমস্যা আছে বলে মনে হচ্ছে। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ কান সজাগ রাখছে। আরো খানিক সময় যেতেই দেখে একটা গাড়ি বনের চারপাশ দিয়ে ঘুরে চলে গেল। চারিদিকে আবার পিনপতন নীরবতা।
তুলি চুপচাপ শুয়ে আছে বুকে। আবার পেছনের বনে পায়ের শব্দ। ইস্তিয়াক আবার তাকিয়ে কিছুই দেখতে পায় না। সন্দেহ আরো তীব্র হয়। সে এখন নিশ্চিত কিছু একটা ঘাটতে চলেছে। তুলি এখান থেকে যাই, চলো। না, আমি ঘুমাবো। আপনি পাইলে উপর হন। উপর হব কেন? তুলি মাথা তুলে বলল। কান আগান। কেন? কামড় দেব না আগান। ইস্তিয়াক মাথা তুলে কান এগিয়ে দিল। আপনার পিঠও আমার প্রিয়। পিঠে গাল চেপে ধরতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। ইস্তিয়াক মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল। জায়গাটা ভালো না মনে হচ্ছে তুলি। অবাক হয়ে তাকিয়ে বলল। বাবা, ভূত পেতনি আছে নাকি এখানে? আরে তা না, এখানে এভাবে বন কেটে রেখেছে কে? এটা কোনো ফাঁদ হতে পারে? বলছে আপনাকে। এই জন্য গোয়েন্দা আর থ্রিলার বই এসব না পড়াই ভালো। প্রেমের বই পড়লে এত সুন্দর জায়গায় এসব ভাবতেন না। ইস্তিয়াক মুচকি হেসে এক হাত তুলির পিঠে রেখে কপালে চুমু খেলো। আবার বনের দিকে পায়ের শব্দ। তুলিও এবার তাকালো, কিছুই নেই। ইস্তিয়াক আর দেরি না করে বলল। উঠে পড়ো, এখান থেকে বের হব। তুলি ভয়ে ঢোকিলে বলল। ভূত আছে নাকি? ইস্তিয়াক হেসে ফেলল। তোমারও উচিত হরর মুভি আর বই না পড়া। ভূত ছাড়া আর কিছুই ভাবছো না। কথা বলতে বলতে তারা এখান থেকে বের হয়ে এলো। চলো নদীর পাড়ের দোকানের দিকে যাই। তুলি ওর হাত ধরে সম্মতি জানায়। দুজন পাকা রাস্তা ধরে হাঁটছে। তখনই একটা বাইক এসে সামনে দাঁড়ায়। এই দাঁড়ান, দাঁড়ান এখানে। পুলিশ দেখে তুলি আর ইস্তিয়াক মুখ চাওয়াচাওয়ি করছে। কিছুই বুঝতে পারছে না তারা। ইস্তিয়াক এগিয়ে গেল বাইকের কাছে। আমাদের ডাকছেন স্যার? হ্যাঁ, আপনাদের ডাকলাম। এখানে কি? বাড়ি কোথায়? এখানে কি মানে? এখানে বেড়াতে এসেছি। বাসা? ইস্তিয়াক বাসার ঠিকানা বলার পর পুলিশ পুনরায় বলল। আপনারা সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী। এই উত্তর শুনে পুলিশ যেন আশাহত হলো, তবুও হাল না ছেড়ে বলল। স্বামী স্ত্রী বললেই তো হবে না। ওই গাছের নিচে চলুন, ছায়া আছে। এই যে ম্যাডাম, আপনিও চলুন। এতদূর হেঁটে যেতে হবে দেখেই তুলির বিরক্তি এসে গেল। ইস্তিয়াক কোমরে দুই হাত রেখে একতলা থুতু ফেলে বলল। বুঝলাম না স্যার, এই রোদের মাঝে গাছের নিচে যেতে হবে কেন? হয়রানি করার কারণ কি বলুন? আরে মিয়া, হয়রানি মানে? আপনারা ঝোপঝাড়ে শুয়ে থাকবেন, পুলিশ খোঁজ খবর নেবে না। আগে গাছের নিচে চলুন, সেখানে গিয়ে আলাপ হবে। এখানে মাঝ রাস্তায় কি? দুজন বিরক্তি নিয়ে বাইকের পিছু পিছু গেল। রোদে পিচ ঢালা রাস্তা ধরে হেঁটে একটি গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে তারা। সেই গাছ থেকে একটি ছেলে নেমে এলো, আর একজন দূরে হাঁটাহাঁটি করছে। পুলিশ এবার বাইক থামিয়ে বলল। আপনারা কি হন? স্বামী স্ত্রী। প্রমাণ কি? ইস্তিয়াক আর মেজাজ ধরে রাখতে পারল না। ধরুন আমরা স্বামী স্ত্রী না, আমরা প্রেমিক প্রেমিকা। এখন সমস্যা কি হয়েছে? এই দেশে কি প্রেমিক প্রেমিকা কোথাও বেড়াতে যেতে পারবে না? বেড়াতে যেতে পারবে, তাই বলে ঝোপঝাড়ে কি? প্রেমিক প্রেমিকা হলে ঝোপঝাড়ে যেতেই পারে। পাবলিক প্লেসে কি চুমাচুমি করবে? এসব জায়গায় অনৈতিক কাজ হয়, ধর্ষণও হয়। আপনার কাছে আমরা দুজনের কেউ অভিযোগ করেছি? এখানে জোরাজুরির কিছুই হয়নি, ধর্ষণের প্রশ্ন আসছে কেন? এত কথা নেই। আপনারা বিবাহিত হলে কাগজ দেখান, পরকীয়াও করতে পারেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে পাশের ছেলেটা তুলিকে দূরে নিয়ে নানান প্রশ্ন শুরু করেছে। তুলির মোবাইলও দিতে বলছে তাকে। সে বিস্মিত হয়ে বলল। আপনি আইনের লোক, কিন্তু এই ছেলেকে, সে ওকে বিরক্ত করছে কেন? মোবাইলে চাচ্ছে কেন? পুলিশ বাইকে ভালোভাবে হেলান দিয়ে বসে বলল। সমস্যা নেই, ও আমাদের লোক। আপনি কাগজপত্র দেখান। মানুষ কি কাগজপত্র সাথে নিয়ে ঘুরে? সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী না হলেই বা সমস্যা কি? দুটা ছেলে মেয়ে কি বেড়াতে আসতে পারে না? বুঝেছি, আপনারা বিবাহিত না, প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। ইস্তিয়াক রেগে গিয়ে বলল। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা। তাতে হয়েছেটা কি? প্রেমিক প্রেমিকা হলে এখানে যে এসেছেন, দুজনের পরিবার কি জানে? দূরের সেই তৃতীয় ব্যক্তিও তাদের কাছে এলো। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বলল। প্রেমিক প্রেমিকা কি মা বাবাকে জানিয়ে সব জায়গায় যায়? পুলিশ এবার যেন দুর্বলতা খুঁজে পেল। মুচকি হেসে পড়ল। আমরা সেক্ষেত্রে দুজনের পরিবারের কাছে কল দিয়ে জানাই। নাম্বার দিন অভিভাবকদের। আপনি এটা কেন করবেন? একটা পরিবারের কাছে পুলিশ কল দিলে তো এমনিতেই ওরা বাজে কিছু ভেবে ভয় পাবে। সাধারণ বিষয় আপনি বড় করবেন কেন? সাধারণ কিভাবে? আপনি মা বাবাকে না জানিয়ে ঝোপঝাড়ে যাবেন, এটা কি অন্যায় নয়? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? সবকিছু মা বাবাকে জানিয়ে আমাদের করতে হবে কেন? তাছাড়া মা বাবাকে লুকিয়ে বাচ্চারাও তো অনেক কিছুই তো করে। খেলায় যায়, ঠান্ডা আইসক্রিম খায়, অনেকে সিগারেট খায়।
স্কুল পালায়। অন্যায় হলেও এসবের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? তৃতীয় লোকটা এবার ইস্তিয়াকের হাত ধরে টেনে তুড়ে নিয়ে নিল। আরে ভাই, আপনি বোকা নাকি? এসব ঝামেলা যাচ্ছেন কেন? থানায় নেবে, পরিবারের মানুষ ডাকবে। এর চাইতে 10-12 হাজার টাকা দিয়ে কেটে পড়ুন। ইস্তিয়াক মুচকি হেসে বলল। জানতাম তোমাদের এসব ধান্দা। সে আবার পুলিশের কাছে এসে বলল। এই পোশাক পরে ব্ল্যাকমেইলের কাজ করেন। যাই হোক, কোনো টাকা পয়সা পাবেন না। আপনি যা ইচ্ছা করেন, থানায় নিতে হলে নেন। আর গাছের উপর থেকে ভিডিও করিয়েছেন তো, পারলে সাংবাদিক ডাকেন, রিপোর্টার এনে চ্যানেলে লাইভ দেখান। আমারও দরকার লোকজন জানানো। আর আমরা বিবাহিত কিনা তার কাগজ দেখাতে পারবো না। আমরা বিবাহিত না। এবার কি করবেন করুন। পুলিশ খানিকটা থমথমে খেয়ে গেল। তাকে রক্ষা করলো তুলির সঙ্গে কথা বলা ছেলেটি। ফিসফিস করে এসে কি যেন বলল। পুলিশের চেহারায় হাসির ঝলক। পুলিশ ছাড়াও অন্য দুই ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। ওরা কিছু একটা তুলির কাছে পেয়েছে। তিনজনকেই খুশি খুশি দেখা যাচ্ছে। ইস্তিয়াকের কানেও এলো ওদের কিঞ্চিত কথাবার্তা। হলুদ গেঞ্জি পরা ছেলেটি যে তুলির সঙ্গে কথা বলেছে সে বলল, মেয়েটির সঙ্গে টাকাই নাই, ওকে ব্ল্যাকমেল করে তেমন লাভই হবে না। পরে তো পাবো। মেয়েটির ফোন থেকে সবকিছু আমাদের মোবাইলে নিয়ে রাখি। ওর জামাইকে দেখাই, তাকে ব্ল্যাকমেল করলে টাকা মিলবে। আরে না, তাতে জামাই বউর মাঝে ঝামেলা হবে। আমরা টাকা পাবো কিভাবে? তাও ঠিক। আচ্ছা, বউকে আরো প্রেসার দিয়ে দেখি, আর জামাইয়ের নাম্বার রাখি। তুলির ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানায়। ইস্তিয়াক পুরোপুরি কোনো কিছু বুঝতে পারছে না। তুলির দিকে তাকায়, খুবই বিপর্যস্ত দেখাচ্ছে ওকে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি এগিয়ে এসে তাকে বলে, আপনার নাম্বারটা দিন, কিছু জরুরি কথা আছে, পরে যোগাযোগ করব। আপনার ভালোর জন্যই বলছি। ইস্তিয়াক আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। তুলির ভয়ে হাত পা কাঁপছে, বুক ধড়পড় করছে। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ছেলেটি কে? তাকে একটা নাম্বার থেকে কদিন আগে কল দিয়ে ছলনাময়ী আমার জীবন নষ্ট করেছিস এমন অনেক এলোমেলো কথা বলে অভিযোগ করেছিল। এমনভাবে কথা বলেছে তুলি নিজেই ভয় পেয়ে যায়, যেন সব কিছুই সত্য বলছে। কেউ শুনলে ভাববে আসলেই সে ছেলেটির সঙ্গে এমন কিছু করেছে। আজ সকাল থেকে কল রিসিভ করেনি, নাম্বারও ব্লক দিয়েছে। যখন হলুদ গেঞ্জি পরা ছেলেটির হাতে মোবাইল দিয়েছিল ঠিক তখনই দেখা অন্য নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সে বুঝতে পারেনি কলের সঙ্গে একটা মেসেজও আছে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি তুলির হাত থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করে। কল রিসিভ করছো না কেন? আমাকে না চেনার অভিনয় করা বন্ধ করো। তোমার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখো। এসব কি ভুলে গেছো? মেসেজ দেখে তুলি নিজেই আতকে ওঠে। হোয়াটসঅ্যাপে আবার কি পাঠাবে? তাও এই যখন লোকদের হাতে পড়বে। ততক্ষণে হলুদ গেঞ্জি পরা ছেলেটি ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সব পেয়ে যায়। তুলির ভাবনায় ব্যাঘাত ঘটায় তৃতীয় ব্যক্তি। ম্যাডাম, কিছু টাকা পয়সা দিয়ে এখানে মিটমাট করে দিন। আপনার হাজবেন্ডকে কিচ্ছুই জানানো হবে না। ম্যাডাম, হলুদ গেঞ্জি পরা যে ছেলেটিকে দেখছেন সে কিন্তু খুবই খারাপ। আপনার হাজবেন্ডকে সব বলে দিতে পারে। কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিন। ছবি আর ভিডিওগুলো একেবারে ফকফকা। আপনার জামাই দেখলে যতই না বলেন কাজ হবে না। সংসার কিন্তু শেষ। তুলি দুই হাতে মুখ ঢেকে নিজেকে সামলাচ্ছে। যা করার দ্রুত করতে হবে। এই ছবি আর ভিডিওগুলো ইস্তিয়াকের কাছে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। তার সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে, আর এরাও টাকা না পেলে ঝামেলা করবে। ইস্তিয়াককে তো দেখাবেই, পারলে নেটে দিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে ছাড়বে। সে এখন কি করবে? টাকাই দেবে? আগে এখান থেকে সব পড়ে ভেবে দেখবে। তুলি ইস্তিয়াকের দিক থেকে পাশ ফিরে লুকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে সকল টাকা বের করে দিয়ে বলল, ভাই, আমার সঙ্গে যা ছিল দিয়ে দিয়েছি। এখানে কত টাকা তাও জানি না, দয়া করে এবার যেতে দিন। ছেলেটি টাকা মুঠোয় নিয়ে হলুদ গেঞ্জি পরা ছেলেটিকে ডেকে আড়ালে নিয়ে গেল। দুজন ফিসফিস করে কথা বলছে। পুলিশ বাইকে বসে সিগারেট টানছে। ইস্তিয়াককে ডেকে কাছে নিয়ে এলো। আরে ভাই, এই ছেলেরা এখানকার লোকাল, আমাকে কল দিল, এখানে এনেছে। অনৈতিক কাজ হচ্ছে বলে ওরা বোধহয় ভিডিও টিডিও করেছে। তো করলে সমস্যা কি? আমরা তেমন কিছুই করিনি। সেটা ঠিক আছে, তবুও ওদেরকে খুশি করে দিয়ে চলে যান। বলবেন ছবি টবি ডিলিট করে দিতে। ইস্তিয়াকের ইচ্ছে করছিল বলতে, ছবি টবি ডিলিট করাবেন আপনি, আর আমি অকারণে টাকা দেব কেন? কিন্তু সে আর ঝামেলা করতে চাইছে না। অনেক হয়েছে। তুলিরও বিপর্যস্ত চেহারা,
ক্লান্ত লাগছে, এরা সহজে যেতে দেবে না। সে 500 টাকা বাড়িয়ে দিল পুলিশের দিকে। আরে ভাই, আমার কাছে না, ওদেরকেই দেন। তবে আরও 500 দেন। দাঁড়ান, আমি ডেকে আনছি। পুলিশ দুজনকে ডেকে এনে বলল, ভাই তোমাদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন, চা নাস্তা করে নিও, আর ভিডিও টিডিও করে থাকলে ডিলিট দিয়ে দিও, ঠিক আছে? দুজন সম্মতি জানায়। ইশতিয়াক পুলিশের নাটক সবই বুঝতে পারছে, তবুও টাকা বাড়িয়ে দিয়ে বিদায় দিয়ে তুলির দিকে গেল। ইশতিয়াক টাকা দিয়ে তুলির কাছে আসে, ওর মুখের দিকে ভালোভাবে তাকায়। কেমন বিপর্যস্ত চেহারা, হয়তো ভয় পেয়েছে ভীষণ। সে হাত পিঠের দিকে নিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলল, চলো যাই। খানিক হেঁটে ইশতিয়াক পুনরায় পড়ল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মন খারাপ? তুলি নিজেকে আর সামলাতে পারে না। ইশতিয়াকের বুকে মুখ লুকোয়, পুরো শরীর ফ্যাস ফ্যাস কান্নায় কেঁপে ওঠে। ইশতিয়াক বাহাতে ওর থুতনি ধরে তুলে চোখের জল মুছে দিতে দিতে বলল, আরে কাঁদছো কেন বোকা? এরকম কত হয় মানুষের সঙ্গে। তাছাড়া আমরা বিবাহিত হয়েও ওইখানে কিছুই তো করিনি। তবু পুলিশ বলেছে ভিডিও টিডিও করে থাকলে ডিলিট করে দিতে। কেঁদো না, চলো আস্তে আস্তে যাই। সামনে গিয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাও। ইশতিয়াকের স্বাভাবিক আচরণ দেখে তুলি মনে মনে ভীষণ খুশি হয়। সবকিছুই পজিটিভলি নিচ্ছে মানুষটা। ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে তুলি মুখ মুছে নেয়। এবার এক ফাঁকে ওই নাম্বারটাও ব্লক করে দিতে হবে। আগেরটা ব্লক করে দেওয়ার পরও আরেকটা দিয়ে কল আর মেসেজ দিয়েছে। কয়টা সিম কে জানে, যখন তখন কল এলে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা, ইশতিয়াককে কি ছবিগুলোর বিষয়ে বলবে? আগ বাড়িয়ে বলার পর যদি সন্দেহ করে? বিয়েটাও হয়েছে বেশি দিন হয়নি, সবে মাত্র 1 মাস হলো। তবে চেনা জানা অনেক আগে থেকেই। তখন মুগ্ধা তাদের বাসায় ইশতিয়াক ভাড়াটিয়া হিসেবে ওঠে। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। নিজের পরিবারের সঙ্গে তার সব সময় ঝামেলা লেগে থাকে, কারোর সঙ্গে বনিবনা হয় না, এখনো তেমন নেই। এটাই মূল সমস্যা কিনা আরও কিছু আছে তুলি জানে না। ব্যাংকে চাকরি হওয়ার পর মা বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় ইশতিয়াক। তুলিও রাজি হয়ে যায়। খুবই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়। বলতে গেলে ইশতিয়াকই এত আয়োজন চায়নি। বিয়ের সময় ইশতিয়াকের বাবা মা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ইশতিয়াক। তার মা বাবাও ছেলের কথার বিরুদ্ধে যাননি। কেন যেন ওরা ইশতিয়াককে নিজের মতো থাকতে দেন, কোনো কিছুতেই খাটাতে চান না। এর পুরোপুরি কারণ তুলি বের করতে পারেনি। কেবল ওরা বলেছিল, বৌমা আমাদের ছেলেটা হুটহাট অনেক বেশি রেগে যায়, তুমি মানিয়ে নিও মা। তার মানে ওরা হয়তো ইশতিয়াককে কিছুটা ভয়ও পায়। কি হলো, এত চুপচাপ কেন? ইশতিয়াকের প্রশ্নে তুলি ভাবনার ভুবন থেকে বাস্তবে ফিরে আসে। না, কিছু না। মন খারাপ? না, শুধু একটু শান্ত লাগছে। এই তো রাস্তায় চলে এসেছি, একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব। ইশতিয়াক রিক্সা ডেকে আনে। দুজন রিক্সায় উঠে বসে। ওর পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরেছে ইশতিয়াক। তুলিও কাঁধে মাথা রেখে, কিন্তু আশেপাশের কিছুই যেন দেখছে না। শব্দ কানে আসছে না। মাথায় কেবল উপর চুপুরি চিন্তার ঝড় বইছে। অচেনা নাম্বারের ছেলেটি আসলে কে? তাকে চেনে কিভাবে? নাম্বারই বা পেল কোথায়? আর তার সঙ্গে অন্তরঙ্গ ছবি, লিপকিসের ভিডিও, এগুলো কিভাবে সম্ভব? যে ছেলেকে চেনেই না তার সঙ্গে নিজের এমন ছবি কিভাবে? নিশ্চয়ই এডিট করা। তার তো আর স্মৃতিশক্তি লোপ পায়নি যে অতীত ভুলে গেছে। কেউ চাইছে হয়তো ইশতিয়াকের সঙ্গে তার সুখের সংসার ভেঙে যাক। ছেলেগুলোকে যেহেতু টাকা দিয়েই এসেছে, ওদের দিক শেষ। সুতরাং বিষয়টি আপাতত ইশতিয়াককে না জানানোই ভালো। সম্পর্কে সেধে সেধে তৃতীয় পক্ষ ঢোকানোর মানেই হয় না। ওই লোকাল 2টা ছেলে কিসব বলাবলি করলো? ইশতিয়াকের প্রশ্নে তুলি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কি বলেছে? আমি পুরোপুরি শুনিনি। তোমাকে কিসের জন্য ব্ল্যাকমেল করতে চাইছিল? তুমি নাকি টাকা নেই বলেছ, এসব দূর থেকে শুনলাম। তুলি সুস্থির নিঃশ্বাস নেয়। তার মানে ইশতিয়াক বিষয়টি ভালোভাবে বোঝেনি। হ্যাঁ, ওরা টাকা চাইছিল। বলল আমরা কি করেছি সব ভিডিও আছে, আমি টাকা দিলে এগুলো ডিলিট করে দেবে। আমরা কি এমন করেছি বলো? তাদের কেন ভয় পেয়ে টাকা দেব, তাই বলেছি আমার কাছে টাকা নেই। ভালো করেছো, সবগুলো এই ধান্দাবাজের দল। তুমি বোর হচ্ছ দেখে ঝামেলা মিটমাট করে চলে এলাম, না হয় দেখতাম কিভাবে টাকা নেই। তুলি আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে বলল, থাক, ঝামেলা না করাই ভালো হইছে।
খানিক দূরে যেতেই রাস্তায় জ্যাম, রিক্সা থেমে আছে অনেকক্ষণ। তুলি ওর কাঁধে তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখ বুজে মাথা রাখে। পাশেই ফুচকা ও বাদামওয়ালা দেখে ইশতিয়াক হাত ইশারায় ডেকে ফুচকা এবং বাদাম নেয়। তুলি কিছুই বুঝতে পারছে না, সে হয়তো ঘুমিয়েই গেছে। ইশতিয়াক এক হাতে তাকে বেঁধে রেখেছে। বাসায় পৌঁছতে তাদের সন্ধে হয়ে গেল। তুলির মাথা ভীষণ ভার ভার লাগছে, তাই এসেই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে গা ছেড়ে দেয়। ইশতিয়াক ফ্রেশ হয়ে এসে বলল, শুয়ে থাকো, কিন্তু অসময় ঘুমিয়ে যেও না। আমি কফি জাল দিয়ে নিয়ে আসছি। তুলি মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটা এত যত্ন নেয়, দিনকে দিন ভীষণ মায়ায় জড়িয়ে গেছে। ইশতিয়াক রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই তুলির মনে পড়ে যায়। ফোনটা হাতে নেয়, প্রথমেই ওই নাম্বার ব্লক করে, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ক্রোধে লেখে, তুই এসব পিকচার আর ভিডিও এডিট করছিস কেন? কোন গরুর বাচ্চা রে তুই? তোরে যে বললাম চিনি না, তারপরেও কল দিস কেন? বাসায় কি মা বোন নাই? আমি একজন বিবাহিত মেয়ে, আগেই বলছি। তোকে চিনিও না, তারপরেও কেন মেসেঞ্জারে কল দিচ্ছিস? আবার আমার পিকচার এডিট করে পাঠিয়ে ভয় দেখাইতেছিস? কুত্তার বাচ্চা, তোরে নামে মামলা করবো, আমি জেলের ভাত খাওয়াবো। আগের নাম্বার ব্লক দিছি, এখন আরেকটা নাম্বার দিয়ে চালাচ্ছিস। আর কখনো মেসেজ দিবি না বললাম। মেসেজটা সেন্ড করে ব্লক দেয় নাম্বার। রাগে এখন রীতিমতো তুলির শরীর কাঁপছে। আজ কেমন বিপদেই না পড়েছিল এই অচেনা লম্পটটার কারণে। খানিক পরে ট্রে করে কফি নিয়ে এলো ইশতিয়াক। এই যে ম্যাডাম, অবেলায় ঘুমানোর দরকার নেই, চলো বেলকনিতে বসে কফি খাই। উঠতেই ভালো লাগছে না। ইশতিয়াক মুচকে হেসে পড়ল। শুয়ে থাকো। কথাটি বলে সে ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। সেখানে দুটো চেয়ার আছে, জায়গায় ছোট্ট হলেও বসতে ভালো লাগে, মন ফুরফুরে হয়ে যায়। এখান থেকে রাতের আকাশ দেখতে দারুণ লাগে। নিচে তাকালেও পাড়ার বাসাগুলোর জানালার ফাঁক গলে রাতের তারার মতো বিন্দু বিন্দু আলো উকি দেয়। ইশতিয়াক ট্রে রেখে তুলির পাশে গিয়ে বসে। তুলি ওর হাতটা গালে চেপে ধরে তাকায়। মানুষটা এত যত্ন করে ভালোবাসে, ওকে কখনো হারাতে পারবে না তুলি। হাজার রাগী হোক সে মানিয়ে নেবে। কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে না থেকে উঠো। কথাটি বলে ইশতিয়াক মাথার দিকে হাত নিয়ে আস্তে করে তোলে, আর এক হাত হাঁটুর দিকে নিয়ে পাঁচকুলা করে কোলে নেয়। তুলি আবার কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ছে। ইশতিয়াক তাকে বুকের সঙ্গে আরো চেপে ধরে পড়ল, এইভাবে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তুলি ওর কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার এত ভাগ্য ভালো কেন আমি ভেবে পাই না। কি করে আপনার মতো বর পেলাম? বাব্বা, তাই? জি, তবে আমার প্রায় মনে হয় এই সুখ আমার দীর্ঘস্থায়ী হবে না। তা কেন? জানি না, অবচেতন মনে বলে। ব্যালকনিতে এসে ইশতিয়াক তাকে চেয়ারে বসায়। তুলি রসিকতা করে বলল, আপনার কোলেই ভালো লাগছিল, শরীরের উষ্ণতাই কেমন লাগে। ইশতিয়াক ওর হাতে কফির কাপ তুলে দিয়ে বলল, আমার বউটা যেরকম চাচ্ছে সেরকমই হবে। আগে কফি খেয়ে নাও, তারপর। তারপর কি হবে? পরেরটা পরে, আগে কফি শেষ হোক, তোমার ঘুম ঘুম ভাব কেটে যাবে। তুলি কফিতে চুমুক দেয়। খানিকক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভাঙে ইশতিয়াক। তুমি এখনো আপনি বলো, তুমিতে কবে আসবে? আর আসবো না, আপনি বলতেই ভালো লাগে। তা কেন? তাহলে কি আমিও আপনি ডাকবো নাকি? জীবনেও না, তুমি বলবেন। আপনার মুখে আমার নামও ভীষণ ভালো লাগে। ইশতিয়াক রসিকতা করে বলল, তাহলে আমি তুই ডাকবো? আচ্ছা ঠিক আছে। একদম না, বরের মুখে তুই খুবই বিশ্রী লাগে। তুমি সুন্দর। আচ্ছা। দুজনের কফি শেষ হতেই ইশতিয়াক কাপ রেখে শীতল পাটি নিয়ে এলো। একটু রুমে যাও তুলি। তুলি গেলে সে চেয়ার দুটো বের করে শীতল পাটি বিছিয়ে নেয় ব্যালকনিতে। আসো, বসো এসে। এত আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি। ইশতিয়াক গিয়ে বাদাম আর ফুচকার ব্যাগ নিয়ে এলো। মোবাইলে মৃদু শব্দে ছেড়ে দিল তার প্রিয় কবির প্রিয় গান। সেদিন দুজনে তুলেছি বনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। ইশতিয়াক পলিথিনের ব্যাগ থেকে ফুচকা আর বাদাম বের করে সামনে রাখে। তুলি অবাক হয়ে বলল, এইগুলো কখন নিলেন? খেয়ালই করিনি তো। তুমি ঘুমাচ্ছিলে তখন। কিন্তু রিক্সা থেকে নেমে রুমে এলাম, তাও খেয়াল করিনি। তুমি জানো কোথায় মন পড়ে আছে তোমার। তুলি আর সেদিকে কথা বাড়াতে গেল না, সে এড়িয়ে গিয়ে বলল, জায়গাটা অনেক ভালো লাগছে, পার্টিও মাপ মতো এনেছো দেখছি। আমি রোজই এখানে এসে সন্ধ্যায় একা একা বসে গান ছেড়ে সিগারেট টানতাম।
এই ভালো কথা মনে করছেন, আপনি সিগারেট খান জানি, কিন্তু গন্ধও তেমন পায় না, আবার আমার সামনেও খান না, তা কেন? তুমি অপছন্দ করতে পারো ভেবে। আরে না, আমার না ছেলেদের সিগারেট খেতে দেখলে অসম্ভব ভালো লাগে। ছেলেদের সিগারেট খাওয়ার ভাবটাই আলাদা, কেমন টান দেয় আর ধোয়া ছাড়ে। কিন্তু আমি দেখেছি অনেক মেয়েরা নিয়মিতও খায়, তবুও তাদের মানায় না। সিগারেট যেন ছেলেদের একান্ত ব্যক্তিগত অলংকার, যেরকম মেয়েদের নাক, কানের দুল, কপালের টিপ। বাবা সিগারেটকে মহিমান্বিত করে ছাড়বে দেখছি। তুলি ফিক করে হেসে বলল, সিগারেট খাওয়া অবশ্যই ক্ষতিকর, না খাওয়াই ভালো। মানে সিগারেট খাওয়া অবস্থায় ছেলেদের দেখতে আর কি কেমন হিরো হিরো লাগে। ইস্তিয়াক হেসে বলল, যাই হোক, এখন তুমি আমার কোলে বসে বুকে পিঠ ঠেকিয়ে উষ্ণতা আর ওমম ভাব নিয়ে ফুচকা খেতে পারো। এইভাবে তো আপনাকে দেখা যাবে না। বাইরের আকাশ দেখবে না, আমার আপনাকেই দেখে গল্প করে করে ফুসকে খেতে হবে। ইস্তিয়াক ওকে টেনে কোলে বসিয়ে বলল। কিন্তু আমার তো এরকম বসে গল্প করতে ইচ্ছে করে। তুলি খিলখিল করে হেসে উঠল। ওর হাসিকে ছাপিয়ে রুম থেকে ভেসে এলো মোবাইলের রিং টিউন। বুকটা কেঁপে উঠল তুলির। তোমার ফোনে কল এসেছে মনে হয়। তুলি উঠতে যাচ্ছিল, ইস্তিয়াক তাকে বাধা দিয়ে বলল, তোমার উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ইস্তিয়াক মোবাইল নিয়ে ফিরে এসে তুলির দিকে বাড়িয়ে দেয়। নাম্বার দেখে তুলির বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার অপরিচিত নাম্বার? সকালের। না, এটা আরেকটা। তাহলে রিসিভ করো, অন্য কেউ হতে পারে। না থাক। ইস্তিয়াক আর কিছু বলল না। তুলি অস্বস্তি বোধ করছে। খানিক পর মেসেজ টিউন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তুলির শরীর যেন অসাড় হয়ে এলো। এই অচেনা নাম্বার থেকেই মেসেজ এসেছে। কি হলো, কোনো সমস্যা? কিসের মেসেজ? তুলি যথাসম্ভব নিজেকে অবিকৃত রেখে বলল, আর কিসের মেসেজ? গ্রামীণের অফিস থেকে। ইস্তিয়াক ভুরু কুচকে তাকায়, তবুও কিছু বলে না। ব্যালকনিতে আড্ডা দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতে দেরি হয় তাদের। তবুও মাঝরাতে হঠাৎ ইস্তিয়াকের ঘুম ভেঙে যায়। পাশে তুলি নেই। তখনই রাতের পিনপতন নীরবতায় ব্যালকনি থেকে কানে ভেসে এলো তুলির নিম্নস্বরে ফোনালাপ। তুলির ফোনালাপের কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না বিছানা থেকে। তবুও অতি উৎসুক হয়ে ইস্তিয়াক শুনতে গেল না। চোখ বুজে চুপচাপ শুয়ে রইল বিছানায়। এক অজানা ভয়ানক আশঙ্কায় বুক ধুকপুক করছে। এই আশঙ্কার মুখোমুখি দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি তার। যতটুকু পারা চাই দূরে থাকবে। একসময় হয়তো সবকিছু তার অগোচরেই ঠিক হয়ে যাবে। খানিক পর টের পায় তুলি তার পাশে এসে শুয়েছে। চোখ বুজেই থাকে সে। এভাবে দুজনই পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরে ইস্তিয়াকের ঘুম ভাঙে কপালে কারো হাতের কোমল স্পর্শে। সে ঘুম ঘুম চোখ মেলে তাকায়। তুলি মিষ্টি করে ডাকে, উঠুন, নাস্তা করবেন। ব্যালকনির দরজা ভেজানো। রাতে বোধ হয় তুলি লাগিয়ে আসেনি। দরজার ফাঁক গলে ভোরের মিহি আলো টাইলসে এসে পিছড়ে পড়ে নৃত্য করছে। সেই আলোয় তুলির চুলগুলো দেখাচ্ছে হালকা লালচে। কি মিষ্টি মুখশ্রী, চুল, ঠোঁট সবকিছুই কেমন মোহময়। ভোরের পবিত্র স্নিগ্ধ চেহারা, যেন সদ্য প্রস্ফুটিত ফুল। ইস্তিয়াক তাকে টেনে বুকে এনে গলায়, চোখে মুখে এলো পাথারি চুমু খায়। তুলি খিলখিল করে হেসে ওঠে। ছাড়ুন তো, সাত সকালে কি শুরু করছেন? ইস্তিয়াক বাধ্য ছেলের মতো ছেড়ে দেয়। বাথরুমে আসে ফ্রেশ হতে। ইস্তিয়াকের মনে হলো তুলিকে ছাড়তে বলার সঙ্গে সঙ্গে সে অন্যদিন ছাড়ে না। আজ কেন এমন করলো? তার উপর কি অজানা আশঙ্কার প্রভাব পড়েছে? ঘড়ির সুতো কি কাটা পড়েছে? ছন্দ কি পতন হচ্ছে? তা হতে পারে না। সে সব সময় একইভাবে তুলিকে ভালোবেসে যাবে। বাথরুম থেকে বের হতেই তুলি টাওয়াল নিয়ে এগিয়ে গেল। ইস্তিয়াক হাত বাড়ায়। তুলি পলকে সরিয়ে নেয় টাওয়াল। চোখ ভর্তি মমতা নিয়ে বুকের কাছাকাছি এসে নিজেই মুছিয়ে দেয় মুখ। ইস্তিয়াকের এই মুহূর্তে তুলির কোমর জড়িয়ে ধরা উচিত। আদান প্রদান করা উচিত প্রণয় বাক্য। সম্পর্কে কোনো অশুভ আশঙ্কার প্রভাব পড়তে দেবে না সে। তুলিকে একইভাবে ভালোবেসে যাবে। ইস্তিয়াক কোমর জড়িয়ে ধরে টেনে কাছে নিয়ে কানে ফিসফিস করে বলল, জানো, আমি তো বিয়েই করতে চাইতাম না। আমার সঙ্গে কেউ এক বিছানায় থাকবে, আমার সবকিছু ব্যবহার করবে, মানে সর্বোপরি আমার সঙ্গেই কেউ আছে, এগুলো আমি মানতে পারতাম না। বলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি আলাদা বাসা নিয়ে থাকি কেন? বাড়ির কারোর সঙ্গে যাই না তাই। সবার সঙ্গে ঝামেলা হয়। আমার বিছানায় কেউ শুইলে মেজাজ খারাপ হয়ে যেত। আমার প্লেট গ্লাস
সব আলাদা থাকতো। বাবা, তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো সবই ঠিক আছে। মনে হচ্ছে এত ভালো বর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। শুধু তোমার সঙ্গে আমি এমন। তোমাকে দেখেই প্রথম ভেবেছিলাম বিয়ে করব। এর আগে চিরকুমার থাকার সিদ্ধান্ত ছিল। কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমিই আমার সেই মানুষ যার সবকিছু আমার কাছে সহনীয়। কিন্তু আপনি যেগুলো বলেছেন তাতে তো মনে হয় না কেউ আপনাকে কষ্ট দেয়। মিছিমিছি আপনিই কষ্ট পান। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করে, কিন্তু আপনার বিছানায় কেউ থাকতে পারবে না, প্লেটে হাত দিতে পারবে না, তা কি হয়? এসব আমি জানি, তবুও আমি কেন যেন মেনে নিতে পারি না। কিন্তু তোমার বেলায় সবকিছু ঠিকঠাক। জানো, তোমাদের বাসায় যখন থাকতাম, একদিন বাথরুমে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়েছি, তখনই দেখি পানি নাই। আঙ্কেলের ফোনে কল দিচ্ছি, রিসিভ হয় না। তারপর মাথা ধুয়ে গামছা গায়ে দিয়ে তোমাদের কলিং বেল চাপলাম, তখন তুমি দরজা খুলে দিলে, মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে। কিন্তু এখন তো ছাড়ুন আমাকে, জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবেন? আরে আগে শোনো, তখন তুমি দরজা খুলে দিয়ে আমার অবস্থা দেখে মুখ টিপে হেসেছিলে না? কিন্তু নাস্তা করে নিন, তারপর শুনবো। ব্যস্ত হইও না তো, আগে শুনবে তো। মুখ টিপে হাসলে তখন তোমার গালের মাংস ডিমের কুসুমের মতো একপাশে দলা পাকায়। তুলি পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, মানে? আরে তুমি মুখ টিপে হাসলে গালের মাংস চোখের নিচের ওদিকে, এই জায়গায় গিয়ে ডিমের কুসুমের মতো হয়ে যায়। সেদিন দেখে আমার কামড় দিতে ইচ্ছা করছিল। তুলি কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ে। তারপর ভাবলাম এই মেয়েকেই বিয়ে করব। যখন ব্যাংকে চাকরি হলো তখনই নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। ঠিক আছে জনাব, কিন্তু এখন নাস্তা করুন। হ্যাঁ চলো। ইস্তিয়াকের মুখোমুখি বসার জন্য তুলির সামনের চেয়ার টানতেই টুংটাং শব্দ করে চেয়ার থেকে চামচ পড়ল মেঝেতে। চামচ এখানে কখন রেখেছিল কে জানে। মাথা নুইয়ে তুলতে গিয়ে ইস্তিয়াকের নগ্ন পায়ের দিকে চোখ যায়। এক পায়ের ওপর আর এক পা রাখা। কি নান্দনিক দৃশ্য! ফর্সা পায়ের পুরো আঙ্গুলে পাতলা লোম। পুরুষ মানুষের পাও এত সুন্দর হয় বুঝি? তুলির ইচ্ছে করছে পা দুটো কোলে তুলে বিড়ালের মতন আদর করতে। কি হলো, টেবিলের নিচে ঘুমিয়ে গেলে নাকি? তুলি মুচকি হেসে উঠতে উঠতে বলল, চুম্বুকে আটকে রেখেছে। কি সব আবল তাবল বলো। আচ্ছা, আপনার পা লম্বা করে আমার কোলে রাখবেন? ইস্তিয়াক ভুরু কুচকে পড়ল। কিভাবে? চেয়ারে বসে আছেন তো, সেখান থেকে বসে আমার কোলে রাখবেন পা। তা কেন? রাখুন না প্লিজ। ইস্তিয়াক পা লম্বা করে কোলে দেয়। তুলি বাহাতে দুপা জড়িয়ে ধরে বসে। প্রতিদিন এইভাবে খাবো, আপনি পা কোলে দেবেন। ইস্তিয়াক মুচকি হেসে বলল, কিন্তু আরো কিছুক্ষণ এইভাবে থাকলে আমার পা অবশ হয়ে যাবে, তখন আবার পঙ্গু বলে ছেড়ে চলে যাবে। তুলি মুচকি হেসে বলল, তা কেন? আমার উরু টেবিলে বেজে গেছে। ইস, আচ্ছা নামান। ইস্তিয়াক পা নামাতেই তুলি নিচের পা জুতো থেকে বের করে ইস্তিয়াকের পায়ের পাতায় রাখে। একবার আপনার পা উপরে থাকবে, আর একবার আমার পা। আচ্ছা। দেখুন ছুটির দুদিন কেমন চলে যাচ্ছে, কাল থেকে আবার তোমার অফিস। ইস্তিয়াক কিছু বলল না। খানিক পর তুলি পুনরায় বলল, এই শুনুন না, আজ তো শনিবার, আপনার অফিস ছুটি আছে, চলুন না আমাদের বাসায়, আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইস্তিয়াক খানিক ভেবে বলল, তোমাকে দিয়ে চলে আসবো, যখন বলবে আবার গিয়ে নিয়ে আসবো। আপনার একা থাকতে সমস্যা হবে না? না, একা থেকে আমি অভ্যস্ত, তবে তোমাকে মিস করব, আর মিস করলেই চলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জনাব। দুপুরে দুজন বের হয় রিক্সা নিয়ে। মামা মুগদা যাওয়ার আগে একটা মিষ্টি মাষ্টির দোকান দেখে থামাবেন। তুলি চোখ পাকিয়ে বলল, তা কেন? দামান যাবে শ্বশুর বাড়ি। ধ্যাত, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, এসব লাগবে না। তুমি তো ওই বাড়ির বাচ্চা, যে কিনা খেতে বসে বলে পা কোলে দিন, যেন না দিলে খাবে না। তুলি ফিক করে হাসে। তাই বলে বাচ্চা মেয়ে? তো বাচ্চা মেয়ে না, বাচ্চা ছাড়া কেউ বলবে একবার আপনার পা উপরে থাকবে আর একবার আমার পা? তুলি মুখে হাত দিয়ে খিলখিল করে হাসে। তো আমি বাচ্চা হলে কি হলো? বাচ্চা বলেই তুমি যে কয়দিন থাকবে তার জন্য আইসক্রিম চকলেট এসব নিব। দোকানের কাজ সেরে দুজন খুনসুটি করতে করতে চলে এলো মুক্তা। তুলি আগে গেট খুলে ভিতরে গেল। এখান থেকে প্যাসেজ গিয়ে লেগেছে মেইন দরজায়। বাপাসে বাউন্ডারি ঘেঁষে কিছু ফুল গাছ আর টবে চারা দেখা যাচ্ছে। তুলি কলিং বেল চাপতেই কাছের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আপা আসছে বলে জড়িয়ে ধরলো তুলিকে। ইস্তিয়াক ব্যাগ প্যাক দিল ওর কাছে। তাকে সিটিং রুমে বসিয়ে তুলি ভেতরে গেল। তুলির মা হুসনা বেগম বললেন। ইস্তিয়াক সালাম দিল।
তোমরা আসবে জানতাম না বাবা, বোকা মেয়েটাও বলেনি। জানলে ওর বাবা বাসায় থাকতেন। তুমিও নাকি আজ থাকবে না? সমস্যা নেই আম্মু, আমি আবার নিতে আসবো তো। থাকবে না কেন বাবা? এখন থেকে তো একটু আগে বের হলে অফিসে যেতে পারবে। আজ একটু কাজ আছে। কুশল বিনিময় শেষে তুলি সহ তারা চলে গেলেন। ইশতিয়াক সিটিং রুমে বসে টিভি দেখছে। কাজের মেয়ে নাস্তা দিয়ে গেল। তুলি একটু পরে শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এলো। আহ, সালোয়ার কামিজ পরতে কি আরাম। ইশতিয়াক মুচকি হেসে বলল, তাহলে তাই পরবে, শাড়ি পরো কেন? আপনার জন্যই। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। কি বলেন, খেয়ে দিয়ে যাবেন? আরে না, আমার কলিগদের সঙ্গে আজ আড্ডা দেব। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু বিদায় তো এখান থেকে নেওয়া যাবে না। আব্বু কখন ফিরবে ঠিক নাই, আর আম্মুকে ডেকে দিচ্ছি। আরে না, সেটা না। তো? তোমার রুমে নিয়ে চলো। তুলি চোখ পাকিয়ে বলল, কেন? বিদায় নেব। তার জন্য রুমে যাওয়ার কি আছে? রুমে নেওয়া কি নিষেধ? তাহলে থাক। আরে না, চলুন। ইশতিয়াক রুমে এসেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তুলি আতকে উঠে বলল, এটা কি হলো? ইশতিয়াক মুচকি হেসে ওর দিকে এগিয়ে গেল। তুলি পিছু যেতে যেতে খাটের কাছে গিয়ে আটকে যায়। ইশতিয়াক ওর মুখটা আজলা করে ধরে। চোখে চোখ রেখে স্লথ গতিতে দুজনের ঠোঁট ঢুকে পড়ে অপর ঠোঁটে। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশতিয়াকের পুরো মুখে চুমু খায়। ঠিক আছে, এবার যেতে পারি? বিদায় নেওয়া হয়ে গেছে। ইশতিয়াক পা বাড়িয়ে দরজা খোলার আগেই আবার তুলি চাপটে ধরে পেছন থেকে। পিঠে গাল চেপে ধরে বলে, কি হলো? তুলি অস্ফুট স্বরে বলে, যেতে দিতে ইচ্ছে করছে না, থেকে যান প্লিজ। ইশতিয়াক ঘুরে তাকে বুকে জড়িয়ে নেয়। আমি কাল আবার অফিস থেকে সোজা চলে আসবো ম্যাডাম, এখন যাই। তুলি মাথা তুলে তাকিয়ে বলল, আচ্ছা যান, কিন্তু কাল রাতে শিওর আসবেন। আচ্ছা। বলেই ইশতিয়াক আবার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। ইশতিয়াক কলিগদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ফিরেছে বাসায়। খাওয়ার ঝামেলা বাইরেই চুকিয়ে এসেছে। এখন হাত মুখ ধুয়ে লম্বা ঘুম দেবে। বিছানায় যেতেই এলো তার মায়ের কল। ভালো মন্দ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলো অচেনা নাম্বার থেকে কল পেয়ে। ইশতিয়াক তাকিয়ে দেখে ঘড়িতে 7টা বাজে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আমি রফিক। ওই দিন কাশবনে পুলিশের সঙ্গে ছিলাম, পরনে ছিল হলুদ গেঞ্জি। ছেলেটির পরিচয় শুনে ইশতিয়াক শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু এখন আবার আপনি আমার কাছে কি চান? ফোনের ওপাশ থেকে রহস্যের হাসি ভেসে এলো। তারপর ছেলেটি বলল, ভাই, যাওয়ার কথা তো আপনার অগোচরে কত কিছু যে হয়ে যাচ্ছে, টেরই পাচ্ছেন না। দেখুন ভাই, 7 সকালে কল দিয়ে নাটক করবেন না। আমার অফিস আছে। আমি 8টায় উঠে গোসল খাওয়া দাওয়া করে অফিসে বের হই। আপনি ভোরে কল দিয়ে ঘুম নষ্ট করেছেন। ভাই, জীবনই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ঘুমিয়ে কি হবে? সত্যি বলতে আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। 2 দিন থেকে ভেবে যাচ্ছি, দুনিয়াতে বুঝি ভালো মানুষের সঙ্গেই শুধু এমন হয়? ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, না হয় আমি কল কেটে দেব। ভাই, আপনাকে জরুরি কিছু তথ্য দিতে যাচ্ছি। ওই দিন ভাবি টাকা দিয়ে বললেন আপনাকে না শোনাতে, তাই কিছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখলাম তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে। ইশতিয়াকের বুকের ধুকপুকানি বেড়ে গেছে। পায়ের তালু ঘেমে যাচ্ছে। সে শঙ্কিত হলেও বুঝতে দিল না রফিককে। বিরক্তি নিয়ে বলল, আরে ধুর ভাই, কথা এত না পেঁচিয়ে বলুন কি হয়েছে। ভাই, এভাবে তো বলা যাবে না। ভাবি আমাকে ভ্যানিটি ব্যাগে যত টাকা ছিল সব দিয়ে গেছে আপনাকে না বলার জন্য। কি সব আবল তাবল কথা বলছেন? ও কখন টাকা দিল? টাকা যে দিছে সেটারও ভিডিও আছে ভাই। টাকা কেন দিছে? আমি ভাবির ফোন হাতে নেওয়ার পর দেখি একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সঙ্গে একটা মেসেজ। সেখানে লেখা আমাদের পুরনো কিছু ছবি দিয়েছে, হোয়াটসঅ্যাপ দেখো। আমি তখন হোয়াটসঅ্যাপে গিয়ে পাই। কিসের ছবি? এরকম তো হবে না ভাই, ভাবি আমাদের টাকা দিয়ে গেছে আপনাকে না দিতে। আর ভাই, আরেকটা সমস্যা দেখা দিয়েছে। আমার সাথে ছেলেটা ভিডিও আর ছবিগুলো যখন তখন নেটে দিয়ে ভাইরাল করে দিতে পারে। ওর নাকি কিসের একটা পেজ আছে, সেটা রিচের জন্য, ভাইরাল করার জন্য। এগুলো নাকি একেবারেই পারফেক্ট। তখন তো আপনারও ইজ্জত যাবে। ইশতিয়াক ধমক দিয়ে উঠল, আরে বেটা, ভূমিকা বন্ধ কর। কি চাস সেটা বল। ছবি ভিডিও কি আছে পাঠা দেখি। ভাই, হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দিচ্ছি, 5,000 টাকা পাঠান আগে, আর সব তথ্য পেয়ে গেলে আরো 5,000 টাকা পাঠাবেন। ইশতিয়াকের ক্রোধে শরীর কাঁপছে। সে নিজেকে সামলে নিয়ে অবিকৃত গলায় বলল, আগে 5,000 পাঠানোর পর এডিট করা ছবি দিলে, অথবা কিছুই না পাঠালে? ভাই, আপনাকে আগে পাঠাচ্ছি ভাবি যে আমাকে টাকা দিয়েছিলেন তার ভিডিও, তারপর আপনি টাকা পাঠান।
ইস্তিয়াকের মনে হচ্ছে কেউ তার কলিজা মুঠোয় নিয়ে মুচড়ে ধরেছে। সে প্রাণপণে চাচ্ছে এই ছেলেটার ভিডিও যেন এডিট করা থাকে, সবকিছু যেন মিথ্যে হয়, তার কাছ থেকে টাকা নিয়ে যেন প্রতারণা করে কিছুই না পাঠায়। সে শঙ্কিত গলায় বলল, আচ্ছা। তাহলে ফোন রাখছি, আপনি হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিওর সঙ্গে বিকাশ নাম্বার দিচ্ছি। ইস্তিয়াক ফোন রেখে চোখ বন্ধ করে দুই হাতে মুখ আঁচলা করে ধরে বসল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন টিউন বাজতেই মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটি ভিডিও পাঠিয়েছে। ইস্তিয়াকের বুকে ধুকপুকানি বেড়ে যায়, পা যেন অসাড় হয়ে আসে, মাথার রগগুলো ফুলে যাচ্ছে, কান দিয়ে গরম ভাব বেরুচ্ছে। তার কাছ থেকে তথ্যগুলো লুকোতে তুলি এই ছেলেদের টাকা দিয়েছে, ভাবতেই পারে না সে। কাঁপা কাঁপা হাতে ভিডিওতে ক্লিক করে, নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশের সঙ্গে কথা বলছে। তুলি তার দিক থেকে মুখ ফিরিয়ে ভ্যানিটি ব্যাগ আড়াল করে টাকা দিচ্ছে ছেলেটিকে, অথচ রিকশায় কিংবা বাসায় এসেও তাকে একথা বলেনি তুলি। চোখ ঝাপসা হয়ে এলো, মোবাইল বিছানায় রেখে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। মস্তিষ্কের ভেতর খুব দ্রুত সন্দেহের গাছ রোপণ হয়ে সেই গাছ বড় হয়ে ডালপালাও ছাড়তে শুরু করেছে। তার বিকাশে এত টাকা এখন নেই। মোবাইল হাতে নিয়ে মেসেজ দিল, বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি। আপনি আমাকে সবকিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আর আমাকে দিয়ে সবকিছু ডিলিট করে দেবেন। টাকা লাগলে আরও দেব, তবুও এগুলো ডিলিট চাই। নেটে ছাড়লে আমি মামলা করতে বাধ্য হব। ছেলেটি মেসেজ দিল, আরে ভাই, এগুলো ভাববেন না, বিকাশ নাম্বার দিচ্ছি, দেখুন, টাকা ছাড়েন তাড়াতাড়ি। বিকাশ নাম্বার পেয়ে ইস্তিয়াক উঠে দাঁড়ায়, একটা গেঞ্জি গায়ে দেয়, মানিব্যাগ মোবাইল নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় গিয়ে মনে পড়ল সিগারেট আনেনি। পাশের দোকানে গিয়ে সিগারেট নিল একটা। ঘন ঘন টান দিয়ে ধোঁয়া ছেড়ে গেল মোড়ের বিকাশের দোকানে। সে টাকা পাঠিয়েই হোয়াটসঅ্যাপ আর চেক করল না। কোলাহলের এই রাস্তায় কিছুই দেখতে চায় না। দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে, নিজেকে বোঝায় চাই ঘটুক, যাই হোয়াটসঅ্যাপে দিক, সে তুলিকে এভাবেই ভালোবেসে যাবে, সময় সবকিছু ঠিক করে দেবে। এত রেগে যাওয়ার মানেই হয় না। তার জায়গায় অন্য কেউ হলে এগুলো হয়তো খেয়ালই করতো না। সে এমন তো নিজেই জানে, বাড়ির সবাই বলে এখন বিবাহিত, আগের স্বভাব ছাড়তে হবে। নিজেকে শাসন করতে করতে ইস্তিয়াক বাসায় চলে আসে। হোয়াটসঅ্যাপ চেক না করে বিছানায় বসে আর একটা সিগারেট ধরায়, ধোঁয়া ছাড়ে ঘন ঘন। ডাটা অন করে সে, টং টাং শব্দ করে একের পর এক ছবি আসতে থাকে। এগুলো তাকে না দেওয়ার জন্য তুলে লুকিয়ে টাকা দিয়ে এসেছে ছেলেদের। কথাটা মনে পড়তে ইস্তিয়াক সিগারেট ছুঁড়ে মারে দেয়ালে, মোবাইল হাতে নেয়, কাঁপা কাঁপা হাতে হোয়াটসঅ্যাপে ঢোকে। প্রথম ছবি একটা ছেলের সঙ্গে ধান ক্ষেতের জমির আইলে বসা, আর একটা সবুজ ঘাসে ওই যুবকটির বুকে শুয়ে আছে, আর একটা খড়ের স্তূপের উপর বসে ঠোঁটে চুম্বনরত অবস্থায়। কিছু নোট পিকচার, একটা ভিডিও সেলফি ক্যামেরায় তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজনেই একটা জমির আলে বসে আছে। সামনে পেছনে সবুজ ধান তাদেরকে ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে। ছেলেটি ওর স্তনে হাত রেখে চোরা চাহনিতে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। ইস্তিয়াক আর ভিডিওটি দেখতে পারে না, মোবাইল ছুঁড়ে ফেলে বিছানায়। সে জন্মের পর থেকে কখনো তার কিছুতেই অন্যের ভাগ, অন্যের ছোঁয়া সহ্য করতে পারে না। ছোট ভাইটিকে একবার তার গেঞ্জি পরায় বেধড়ক মারধর করেছিল, সেই তারই স্ত্রীকে অন্য কেউ। আর তুলি, ভাবতেই ওর গা গলিয়ে উঠল। এত জঘন্য মিথ্যেচার! বাসরটাতে বলেছিল সেই নাকি প্রথম পুরুষ, কোনো পরপুরুষের ছোঁয়া এর আগে সে কখনো পায়নি। আর এই ছবি ভিডিওগুলো গোপন রাখতে তার অগোচরে টাকাও দিয়ে এসেছে। জায়গাটা গ্রাম এলাকা মনে হলো, ছেলেটা ওর মামার বাড়ির হয়তো। আচ্ছা, তুলি যে ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল, তাকে কেন বিয়ে করেনি? ভাবতেই ইস্তিয়াকের ঘেন্নায় গা রেডি করে উঠল। সে একজন ব্যাংকার বলে ওই ছেলেকে ফেলে বিয়েতে বসেছে? তাহলে এইসব প্রেম ভালোবাসা প্রণয় বাক্য সবই মন ভোলানো? একতলা থুতু টাইলসের মেঝেতে ফেলে দিল ইস্তিয়াক। মোবাইল বেজে উঠল, রফিক কল দিয়েছে। সে রিসিভ করে বিধ্বস্ত অবস্থায় বলল, হ্যালো ভাই, বাকি 5,000 টাকা পাঠান। ক্রোধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় ইস্তিয়াক। ছেলেটি অবস্থা বুঝতে পেরে পরে যোগাযোগ করব বলে হাসতে হাসতে ফোন রেখে দেয়। দুই হাতে মুখ ঢেকে ইস্তিয়াক বিছানায় বসে। নিজেকে শান্ত রাখতে হবে। তুলি তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই সংসার করছে,
তবে কেন সে এত ভেঙে পড়বে, কেন রেগে যাবে? তার এসব বাজে স্বভাবের জন্যই কারোর সঙ্গে থাকতে পারে না, মিশতে পারে না। এখন থেকে এসব ছাড়তে হবে। সব কিছুরই সমাধান থাকে, যা হবার হয়ে যায়। বাঁচতে হয় বর্তমান নিয়ে। সে মনস্থির করে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে তুলির সঙ্গে কথা বলবে। সে এখন থেকে ঠান্ডা মাথার মানুষ, ব্যাংকে চাকরি করা ভদ্রলোক। জীবনে এই প্রথম সে নিজেকে সামলে নিতে পারল। এখন থেকে সব সময় পারবে। একেবারে শান্ত শিষ্ট হয়ে গেল। এভাবেই শান্ত থাকবে। সে এখন গোসল করবে। গোসল করতে আরাম। গোসল তার প্রিয়। আই লাভ ইউ গোসল। গোসল থেকে শান্তির কিছু নাই। ইস্তিয়াকের মনে হলো মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা লাগছে। সকালে কিছু খায়নি বলে হয়তো। প্রেশার কি লো নাকি হাই? মেঝেতে শুয়ে যাবে সে। অনেক আরাম। ইস্তিয়াক মেঝেতে খানিকক্ষণ পড়ে রইল। ঘাম ছাড়ল তার পুরো শরীর থেকে। ফোঁটা ফোঁটা ঘামে টাইলস ভিজে যাচ্ছে। কানে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে। শরীর খুব দুর্বল লাগছে। ইস্তিয়াক খাবে এখন। সকালে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করতে হয়, নাস্তা করতে হয়। সে কিনা কোথাকার রফিক টফিকের পাল্লাই পড়েছে। ইস্তিয়াক উঠে ধীরে ধীরে এলোমেলো পায়ে হেঁটে টেবিলে গিয়ে এক চুমুকে পুরো গ্লাস পানি খেলো। সকালে বেশি পানি খাওয়া নিয়ম। ইস্তিয়াক একের পর এক গ্লাসে পানি ঢেলে খায়। খালি পেটে শুধু পানি খেলে হয় না, সঙ্গে কিছু খেতে হয়। ইস্তিয়াক ব্রেড আর জেলি নিয়ে এলো। ব্রেডে জেলি লাগিয়ে এক পিস শেষ করে তার মনে পড়ল দাঁত ব্রাশ করেনি। ব্রেড জেলি রেখে চলে গেল বাথরুমে। আয়নায় তাকালো সে। চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। ঘুম হয়নি ঠিকঠাক। মনে মনে গালি দিল ধান্দাবাজ রফিককে। সে আর বেশিক্ষণ নিজের সঙ্গে প্রতারণা করতে পারল না, শাসিয়ে রাখতে পারল না। কান্না দলা পাকিয়ে এলো গলায়। তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দেয় ইস্তিয়াক। বসে পড়ে মেঝেতে। হাউমাউ করে কেঁদে ওঠে। তুলিকে কেউ চুমু দিয়েছে, বিশেষ অঙ্গে স্পর্শ করেছে। তুলি সেটা উপভোগ করেছে। এখন আবার তার সঙ্গে একেবারে নিষ্পাপ বালিকার অভিনয় করে সংসার করছে। ইস্তিয়াক যেন কোনোভাবে মেনে নিতে পারছে না। তার নিজের রুচি নিয়েই এখন হতাশ হচ্ছে। সে কি করে তুলির মতো? না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। তুলিকে আগের মতোই ভালোবাসবে। ছবিগুলো এডিট করা, ভিডিও এডিট করা। দুনিয়া কোথায় গেছে তার জানা নেই। প্রযুক্তি কোথায় গেছে তার জানা নেই। এগুলো নিখুঁত এডিট। তুলির সঙ্গে সে কথা বলবে। শাওয়ারের পানির সঙ্গে তার চোখের জলগুলো মিশে যায়। উঠে দাঁড়ায় ইস্তিয়াক। ভেজা কাপড় ছেড়ে টাওয়েল দিয়ে শরীর মুছে নেয়। কাপড় পাল্টে নাস্তা করতে বসে। নিজেকে বোঝায় যেন কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। খাওয়া, গোসল সবকিছু ঠিকঠাক করতে হবে। অফিসে কল দিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। নাস্তা শেষে বের হয় রিক্সা নিয়ে। তুলিদের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে তখন ঠিক দুপুর 12টা। ইস্তিয়াক বাড়ির গেটের অনেক দূরে থাকতেই দেখে তুলি একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে। সেও রিক্সা নিয়ে ফলো করে পিছু পিছু যায়। খানিক পর একটা পার্কের সামনে গিয়ে থামে ওর রিক্সা। ভাড়া চুকিয়ে তুলি গেট দিয়ে ঢুকে পড়ে। ইস্তিয়াকও তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে সাবধানে ছুটে যায় সেদিকে। তুলি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাউকে কল দিচ্ছে। খানিক পর ফোন কানে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো ছবির সেই ছেলেটি। তুলিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়ে বসতে? কিভাবে পারলে তুমি? আমাদের কত স্মৃতি, আমরা একে অন্যের শৈলের প্রতিটা পশম পর্যন্ত চিনি। আর তুমি এখন বলো আমাকে চেনোই না? এরকম কেন করলে আমার সঙ্গে? জানি তুমি বাধ্য হয়ে বিয়ে বসেছ, আমার তাতে কিছু যায় আসে না। চলো আমরা পালিয়ে যাই এখান থেকে কোথাও। কথাগুলো শুনে ইস্তিয়াকের মাথায় যেন আগুন ধরে যায়। পুরো শরীরের লোম মাথা তুলে দাঁড়িয়েছে। কান দিয়ে বেরুচ্ছে গরম ভাব। হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। সে কি কোনো স্বপ্ন দৃশ্য দেখছে? ছেলেটি তুলিকে জড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তুলি কোনো জবাব দিতে পারছে না। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরুচ্ছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইস্তিয়াক এদিকে এগিয়ে আসছে। তার এখন কি করা উচিত? কি হচ্ছে এসব?
তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইস্তিয়াক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকেই ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলে দিয়ে ইস্তিয়াকের দিকে ধেয়ে এসে পড়ল। এই মিয়া, আপনি কে? আমি ওর হাজবেন্ড। ছেলেটি খানিকক্ষণ ইস্তিয়াকের মুখের দিকে তাকিয়ে থেকে পায়ে পড়ে গেল। ভাই, বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ভাই, আপনি আমার হাতে তুলে দেন ওকে। কথাটি শেষ করার আগেই ইস্তিয়াক প্রচন্ড জোরে ছেলেটির গালে চড় দিয়ে পা ছাড়িয়ে দিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তুলি বিস্ময়ে এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। চেতনা যেন ফিরে পেল সে। ছুটে গিয়ে ইস্তিয়াকের হাত ধরে বাধা দিল। পার্কের অন্য উৎসুক জনতাও এদিকে ছুটে এসেছে। ইস্তিয়াক ঘুরে লোক সম্মুখেই তুলির গালে দিল চড় বসিয়ে। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুলির বিস্ময়ের চরম সীমা অতিক্রম হয়ে যায়। সে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ইস্তিয়াকের মুখের দিকে। আর কিছুই বলার নেই তুলির। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। তুলিকে জনসম্মুখে টেনে হিঁচড়ে পার্ক থেকে নিয়ে বের হয়ে গেল ইস্তিয়াক। রিকশা ডেকে নিয়ে এলো বাসায়। তুলি পুরো রাস্তা চুপচাপ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। রিকশা যাচ্ছে টুংটাং শব্দ, গাড়ির হর্ন, রং বেরঙের পোশাক পরা মানুষ। কিছুই যেন তুলি দেখছে না, শুনছে না। থমথমে মুখ, শূন্য দৃষ্টি, একেবারে যেন অনুভূতিহীন পাথর সে। বাসার গেটের সামনে রিকশা থেকে নেমে ইস্তিয়াক হাত ধরেই টেনে নিয়ে এলো ওপরে। তুলি কেবল হতবুদ্ধি হয়ে দেখছে। ইস্তিয়াকের এই অচেনা রূপ দেখে সে মুখ হয়ে গেছে। বাসায় আসার পর দরজা বন্ধ করে হ্যাচকা টান দিয়ে যেন তাকে ছুঁড়ে ফেললো বিছানায়। তুলি বিছানায় পড়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ইস্তিয়াকের দিকে। একদম অচেনা এক হিংস্র পুরুষ। চোখের সামনে ইস্তিয়াক প্যান্টের বেল্ট খুলে মোবাইলে সেই ছবিগুলো বের করে বলল, তোর মতো নষ্টা মেয়ে আমার বউ ভাবতেই ঘেন্না লাগছে। এইখান কি, এই ছবিগুলো কি? তুই না আর কোনো পুরুষের ছোঁয়াই পাসনি? তুলি যেন কথাগুলো শুনতেই পারছে না। চোখের সামনে যা দেখছে সবই যেন স্বপ্ন দৃশ্য। ইস্তিয়াকের হাতে বেল্ট, খানকি শব্দ ভীষণ কানে এসে লাগলো। আর কি বাকি আছে? সে আর ছবিগুলোর কি ব্যাখ্যা দেবে? দিয়ে কি হবে? লোক সম্মুখে চড়, রিকশা থেকে টেনে উপরে নিয়ে আসা, এখন আবার প্যান্টের বেল্ট। তুলি ভাবতেই পারে না। আচমকা পিঠে আঘাত পেয়ে তুলি আর্তনাদ করে উঠল। এখন কথা বেরোচ্ছে না, তাই না? হাতে নাতে জড়াজড়িতে ধরা পড়ে মুখ বন্ধ। নাগরকে যখন ভুলতেই পারবি না, বিয়ে বসলি কেন? টাকার লোভ? ব্যাংকার জামাই শুনেই বিয়ে বসে গেছিস? আবার বেল্ট দিয়ে প্রহার করলো ইস্তিয়াক। মোবাইলে ভিডিও প্লে করে বলল, মিথ্যকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? তুলির বিস্ময় আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। যেন চেতনা ফিরে পেল এখন। তাকে বেল্ট দিয়ে আঘাত করছে ইস্তিয়াক। লোকটি তার গায়ে হাত তুলল, অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। কিছু বোঝার আগে, জিজ্ঞেস করার আগেই জনসম্মুখে চড় মেরে অপমান করলো। তাকে নিচের মা বাবাও কখনো এরকম গালি দেয়নি। আর ইস্তিয়াক কিনা? ঘেন্না লাগছে তুলির। এমন একটা জঘন্য মানুষ তার স্বামী, যে স্ত্রীকে কিছু না বুঝে অন্যায়ভাবে অশ্রাব্য ভাষায় গালি দেয়, গায়ে হাত তোলে। এই ঘটনা না ঘটলে তো সে ইস্তিয়াকের এমন হিংস্র রূপ দেখতে পেত না। সে এখনো এখানে কি করছে? আগে শুয়েছিস তো শুয়েছিস, এখন আবার পার্কে গিয়ে চড়াচড়ি? কথাগুলো বলে ইস্তিয়াক পুনরায় প্রহার করতেই বেল্ট ঢুকে গেল তুলির হাতের মুঠোয়। এলোমেলো চুল, শূন্য পাথর দৃষ্টি, চোখের পলকে একটা চড় দিয়ে লাগলো ইস্তিয়াকের গালে। পাগলের বাচ্চা, সেই মেয়েটি আমি নই। ইস্তিয়াক হেসে উঠে চুল মুঠো করে ধরে বলল, আবার মিথ্যে কথা? ছবিগুলো মিথ্যে হলে নাগরের সঙ্গে দেখা করে জড়াজড়ি করতে গেলি কেন? তুলি হ্যাচকা টানে হাত ছাড়িয়ে বলল, তোর কাছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে ছোট করার ইচ্ছা নাই। তুলি বিছানা থেকে ওড়না নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ইস্তিয়াক আটকে রাখার চেষ্টা করল না, অস্ফুটে বলল, হ্যাঁ, চোরের মেয়ের বড় গলা তো থাকেই। ছবি মিথ্যে, জড়াজড়ি মিথ্যে। সেই মেয়েটি তুমি নও, সেটা ভূত। খানকি, ভাগ এখান থেকে। কথাগুলো বলে ঘেন্না এসে থুতু ফেললো মাটিতে। কথাগুলো শুনে তুলির মুখে বিষাদ মাখা হাসি ছড়িয়ে গেল। পেছনে না তাকিয়ে প্রস্থান করলো সে বাসা থেকে।
তোষারের হাতে তুলির ভ্যানিটি ব্যাগ। সে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। খানিক পর রিকশার পিছু পিছু ছুটে গিয়েও তুলিদের হারিয়ে ফেলে। দুঃখ কষ্ট ফিরে যাবে ফুপুর বাসায় তখনই মনে পড়ল তুলির ভ্যানিটি ব্যাগ পার্কে গাছের গোড়ায় পড়ে আছে। সেটা নিয়ে যায়নি তুলি। কেউ পেয়ে গেল কিনা কে জানে। পুনরায় সে দৌড়ে ছুটে যায় পার্কে। গাছের নিচেই পেয়ে যায় ব্যাগ। ব্যাগের ভেতরে তেমন কিছুই নেই, কিছু টাকা, মোবাইল আর মেয়েলি সাজগোছের জিনিসপত্র। তুষার মোবাইল হাতে নিয়ে দেখেছে লক করা। এই মোবাইল সে তুলির কাছে ফিরিয়ে না দিলে কিভাবে যোগাযোগ করবে ওর সঙ্গে? এই নাম্বার ছাড়া আপাতত তার কাছে কিছুই নেই। ওর বাসার ঠিকানা সে জানে না। নাম্বারটাও খুঁজে পেয়েছে ভাগ্য গুণে। তুলি ব্যাগের খুঁজে এখানে আসবে এই আশায় সে পার্কের বেঞ্চে শুয়ে আছে। চোখের সোজা গাছের ডালে কিছু কাক বসে কর্কশ গলায় কা কা করছে। সে ভাবছে তুলির বরকে নিয়ে। লোকটা ভালো না। লোক সম্মুখে স্ত্রীর গায়ে হাত তুলেছে। টাকা পয়সা হলেই হয় না, এই সংসার ওর ছেড়ে দেওয়াই উচিত। লোকটা নিশ্চয়ই মদ গাঁজা খায়, না হলে এমন বদমেজাজি হয় নাকি? কিন্তু ওর সঙ্গে সে এখন কিভাবে যোগাযোগ করবে? মোবাইলই তো ফেলে চলে গেছে। এটা পৌঁছে যে দেবে বাসার ঠিকানাও সে জানে না। জোহরের আজান দিচ্ছে মসজিদগুলোতে, সে তো এখনো এলো না। মোবাইলের জন্য কি মনে পড়া মাত্রই ছুটে আসার কথা না? তুষারের মোবাইলে ফোন বেজে ওঠে। নাম্বার দেখে সে অবাক হয়ে অস্ফুটে বলে, স্যারের কল। রিসিভ করলো তুষার। ভয়েস শুনেই সে হাঁপ ছেড়ে বাঁচে। তোমার ভ্যানিটি ব্যাগ আমার কাছে আছে। ওপাশ থেকে বলল, ভ্যানিটি ব্যাগ মানে কি যাতা বলছো? আগে আমার কথা শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুষার নাম্বার আবার দেখে। কিছুই সে বুঝতে পারছে না। ভ্যানিটি ব্যাগ তো ওরই, তবুও সে এসবে না গিয়ে বলল, হ্যাঁ বলো, কি করতে হবে? আমি এই মুহূর্তে সিলেট শাহজালার মাঝারে আছি। খুব কষ্টে বাবার মোবাইল নিয়ে পালিয়ে এসেছি। এখানকার কিছুই আমি চিনি না, টাকা পয়সাও আমার কাছে নেই। তুমি এখনই রওনা দাও। তুষার অবাক হয়ে বলল, আশ্চর্য, তুমি সিলেট গেলে কখন? এসব এখন শোনার সময় নেই তুষার, আগে আমাকে নিতে এসো। এই মোবাইলেও খুব বেশি চার্জ নেই, আর বাড়ি থেকে কল আসতে শুরু হবে। আমি এখনই অফ করব। তুষারের মাথায় কিছুই ঢুকছে না। সে আমতা আমতা করে বলল, সেখানে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু আমাকে বলো তো, তুমি সিলেট গেলে কিভাবে? আমার সঙ্গে রসিকতা করছো নাকি? ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠে ভেসে এলো, এখন রসিকতার সময়? আমি কি বিপদে আছি তুমি জানো? এত কথা না বলে রওনা দেবে কিনা? আমি ফিরে যাব। আচ্ছা আচ্ছা, আমি আসছি। ফোন রেখে সে কিছুই মেলাতে পারছে না। একটু আগে যে মানুষটি ঢাকা দেখা করেছে, সে আবার সিলেট কিভাবে যায়? কি হচ্ছে এসব? সে কি ভূত পেতনির পাল্লায় পড়েছে নাকি? এখন তার কি করা উচিত? সিলেট যাবে? সত্যি ওখানে সে কিভাবে সম্ভব? তাছাড়া ভ্যানিটি ব্যাগ কি করবে এখন? আচ্ছা, কোনোভাবে কি এই দুইজন মানুষ আলাদা? তুষারের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে পারছে, সে আর কিছু ভাবতে চায় না। এখন সোজা বাসায় যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি বের হতে হবে সিলেটের উদ্দেশ্যে। সে বাসায় গিয়ে ফুপুকে বুঝিয়ে রেডি হয়ে বের হতে হতে 3টে হয়ে গেছে। সায়দাবাদ থেকে সে বাসে উঠল 3:30টায়। বাস ছেড়ে দিয়েছে। তখনই মনে পড়ল ওর ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছে। ওকে একটা কল কি দেবে? মোবাইল বন্ধ করে ফেলবে বলেছিল, তবুও তুষার কল দিল। রিং হচ্ছে। মিথ্যকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? হ্যালো। হ্যাঁ, আমি বসে আছি এখন। আসবো? আসলে তুমি সিলেট? এইরকম কথা বলছো কেন? কয়বার বলবো আমি সিলেট? আর ফোনে চার্জ নেই। আমি অফ করে দিচ্ছি এখন। তুমি সোজা মাঝারে আসবে। আমার এই নাম্বার টাকা দিও পাইলে, তাহলে আমি নিজেই মোবাইল অন করে কল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছি। কিন্তু যে আমার সঙ্গে দেখা করেছে সেই মেয়েটি তুমি হলে তো এখন সিলেট থাকার কথা নয়। তাহলে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাবই বা কেন? আরে ধুরো, তোমার কিসের ভ্যানিটি ব্যাগ আর সেই মেয়ে? কি আবল তাবল বকছো? আচ্ছা আচ্ছা, আমি আসি, তারপর সব বলছি। হুসনা বেগম তুলির দরজায় ডাকাডাকি করছেন। কি হয়েছে বলবি তো তুলি? সে যে সে দরজা বন্ধ করে ভিতরে আছিস, আর তো বেরি হচ্ছিস না। তুলি ভেতরে থেকে বলল, কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। সে কখন থেকে তো বলছিস ঠিক আছিস, কিন্তু দেখেও তো মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে রে মা। কাজের মেয়েটি বলল, আন্টি, আপনার হাতে ব্যাগও ছিল না আসার সময়ে। হ্যাঁ, বের হয়েছিল,
হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে। তিনি আবার ডাকলেন। তুলি তোকে ছিনতাইকারী ধরেছিল নাকি? ওপাশ থেকে কোনো জবাবই এলো না। রহিমা, দেখ তো আমার মোবাইল কোথায়, তুলির নাম্বারে কল দিয়ে দেখি। রহিমা গিয়ে মোবাইল নিয়ে এলো। তিনি তুলির নাম্বারে অনেকগুলো কল দিলেন। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। রহিমা কান লাগিয়ে দেখে এসে বলল, আপনার রুমে কোনো রিং হয় নাই আন্টি, তাইলে আপনার ছিনতাইকারী ধরেছিল মনে হয়। হোসনা বেগম আবার ডাকতে লাগলেন। দরজা খুলতো মা, কি হয়েছে তোর? তুলি দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। হোসনা বেগম গিয়ে তুলির পাশে বসে আতকে উঠলেন। ওর ঘাড়ের নিচে একটা কিসের দাগ। কি হয়েছে তুলি? কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোর পিঠে কিসের দাগ এটা? আর মোবাইল কোথায় ফেলে এসেছিস? তুলি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই পশুর কাছে ফিরে যাব না মা, আমি তোমাদের সঙ্গেই থাকবো। তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। হোসনা বেগম মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। সে বের হয়ে গেল একটা কাজে। হুট করে ইস্তিয়াককে পেল কোথায়, আর ওর সঙ্গেই বা কি হয়েছে? তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বলতো মা? তুলি কিছুই বলতে পারছে না। মায়ের বুকে মুখ গুজে কেবল কেঁদে যাচ্ছে। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়েটির মুখের দিকে তাকিয়েই তারা বেঁচে আছেন। ও ছাড়া তাদের আর কে আছে? মেয়েটি যদি সুখী না হয় তাহলে এই বিয়ে সংসার দিয়ে কি হবে? তিনি মেয়েকে শীতল গলায় বললেন, মা কি হয়েছে বলতো? তোর ঘাড়ের নিচে কিসের দাগ? দেখি, কামিজ তুলতো। কিছু না মা, এগুলো। তিনি নিজেই কামিজ তুলে দেখে বিস্মিত হয়ে গেলেন। ওর পিঠে অনেকগুলো মারের দাগ। কে মারলো তাদের মেয়েকে, যাকে তারা ফুলের টোকাও দেননি কখনো? ইস্তিয়াক। কিন্তু ইস্তিয়াককে তুলি এখন পেল কোথায়? আর কেনই বা মারবে সে? মারার মতো কি কারণ থাকতে পারে? তারা তো এটা বরদাস্ত করবেন না। কত বড় সাহস তাদের মেয়ের গায়ে হাত দেয়! তিনি তুলির মাথা টেনে তুলে বললেন, কে তোকে এমন করেছে বলতো মা? সব বল আমাকে। তুলি আস্তে আস্তে মাকে সব বলতে শুরু করে। ইস্তিয়াক ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে আর ভাবছে নষ্টা মেয়ে, আবার কত বড় বেয়াদব তাকে চড় মেরেছে। এই মেয়েকে সে ডিভোর্স দেবে। এমন মেয়েকে সে কিভাবে ভালোবেসেছিল, কিভাবে ওর প্রেমে পড়েছিল? নিজের রুচির প্রতি ঘেন্না লাগছে তার। খানিক পরেই তার ফোন বেজে উঠল। মায়ের কল রিসিভ করলো সে। হ্যালো। ইশতিয়াক, বাবা হঠাৎ করে কি সমস্যা হয়েছে? কি সমস্যার কথা বলছো? তুলির মা কল দিয়েছেন, তুই নাকি তুলির গায়ে হাত তুলেছিস। এটা তুই কি করলি বাবা? মেয়েটা নাকি তাদেরকে কারণ কিছুই বলছে না, এখন সে শুধু ডিভোর্স চায়। ইস্তিয়াক ক্রোধে বসা থেকে দাঁড়িয়ে গেল। সে আবার ডিভোর্স চাইবে কি? আমি তাকে ডিভোর্স দেব, আর চাইবেই তো ডিভোর্স। কোন মুখে সংসার করবে নষ্টা মাইয়া? বাবা মাথা ঠান্ডা কর, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, তাই বলে গালাগাল দিতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ডিভোর্স দিতে হয় না। তোর বাবা তুলির মাকে বলেছেন এখনই ডিভোর্স না করে তোদের দুজনকে নিয়ে আগে বসতে, কি হয়েছে সবকিছু আগে আমরা বুঝি, এর আগ পর্যন্ত মেয়ে ওর মা বাবার কাছেই থাকুক। এত বোঝাবুঝি কিছু নাই মা, এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তুই কেন মেয়ের সাথেই সংসার করতে পারবি না ইশতিয়াক? এই মেয়ে ভালো, তাই এতদিন থেকেছে। তুলি ভালো শুনে ওকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো ইস্তিয়াক। তার বাবা মোবাইল নিয়ে বললেন, হ্যালো, আমার কথা শোন। হ্যাঁ বলো, কি বলবা? তোর সংসার করা লাগবে না, মেয়ে তো এখন মায়ের কাছে আছেই। আজ সোমবার, আগামী শুক্রবারে আমি আর তোর মা যাব তুলিদের বাসায়। তোর ইচ্ছা হলে যাবি, না হলে তো যেতেও হবে না। শুধু নতুন কোনো বাড়াবাড়ি করবি না। আমরা আগে যাই, সবকিছু শুনি, ডিভোর্স তখন দিতে হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাই করো, এই মেয়ে এখানে আর আসতে পারবে না। আচ্ছা, এবার নিজের অফিস টফিস সব স্বাভাবিকভাবে কর। রাখলাম। কল কেটে গেল। ইস্তিয়াক আবার সিগারেট ধরায়। অফিস তো সে স্বাভাবিকভাবেই করবে, সবকিছুই স্বাভাবিকভাবে চলবে। এই মেয়ের জন্য কিছুই আটকে থাকবে না। খালি ফ্ল্যাট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবে, তাস খেলবে, দরকার হয় মদ আনাবে। পরের দিন ইস্তিয়াক স্বাভাবিকভাবেই অফিসে গেল। তুলি সারাক্ষণ রুমেই দরজা বন্ধ করে কাটাচ্ছে। ভোরে হোসনা বেগম নাস্তা দিতে এলে বলেছে সে মাস্টার্সে ভর্তি হবে আর জব দেখবে। হোসনা বেগম তখন ইস্তিয়াকের মায়ের কথা বললেন। তারা কিছু সময় চেয়েছেন, শুক্রবারে এসে কি হয়েছে জানতে চাইছেন। তুলি উত্তরে বলেছে, বসাবসির কিছু নেই মা,
আমি এসব বিষয়ে কাউকে কিছু বলবো না। তারা তাদের ছেলের কাছ থেকেই জানো কি হয়েছে। আর কোনো কথা বাড়াননি হোসনা বেগম। মেয়েটি আপাতত নিচের মতো থাক, নাস্তা কর মা বলেই তিনি বের হয়ে গেলেন। তুষার রাত 11টায় সিলেট এসে পৌঁছেছিল। রাস্তায় অনেক জ্যাম থাকায় এত দেরি হয়েছে। বাজারে এসে যখন সে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তখন 12টা ছুঁই ছুঁই। এই সময় ঢাকা ফিরে যাওয়া সম্ভব ছিল না। এদিকে অচেনা এই শহরে অবিবাহিত দুজন ছেলে মেয়ে কোথায় হোটেল পাবে তাও জানা নেই তাদের, তাই মাঝেরেই আলাদা বসে সময় কাটিয়েছে। এর ভেতরে দুজন নিজেদের কৌতূহলী প্রশ্ন করে সেরে নিয়েছে প্রয়োজনীয় কথাবার্তা। সবকিছু জেনে বিনোদিনী হতবাক। ওর মতো অবিকল একটা মেয়ে আছে শুনে বিশ্বাসই হচ্ছে না। অন্যদিকে বিনোদিনী সিলেট কিভাবে এসেছে, এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সব কিছু শুনে তুষারও অবাক। তারা দুজনের বাড়ি কোমলগঞ্জ। তুষার মুসলিম, বিনোদিনী হিন্দু। ওর বাবা স্কুল শিক্ষক। তুষার বিনোদিনী একই স্কুলে পড়তো। তুষার ছিল ওর 2 ক্লাস উপরে, কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় একই সঙ্গে যাওয়া আসা হতো তাদের। সেই থেকেই ধীরে ধীরে তাদের প্রেম হয়ে যায়। উঠতি বয়সের এই প্রেম একসময় গড়ায় শারীরিক সম্পর্কে। কিন্তু বছর কয়েক আগে থেকে গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়েছে ক্ষমতার লড়াই, একে অন্যের প্রতি হিংসা বিভেদ। বিনোদিনীর বাবা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। স্ত্রী থাকতেন সিলেট আর তিনি কোমলগঞ্জ থেকে শিক্ষাগতা করাতেন। কিন্তু একটা সময় এই গ্রামে স্ত্রীকে এনে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন, কারণ গ্রামে নিজের সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে। সবার সঙ্গে মিশে গিয়েছিলেন অনেক। কয়েক বছর থেকে হিন্দু মুসলিম ছেলে মেয়েদের প্রেম নিয়ে 2 ধর্মাবলম্বীদের লোকই বিরক্ত। এসব নিয়ে কিছুদিন পর পর 2 গোত্রের ঝামেলা হয়, বিচার আচার হয়। তাই যখন তুষার আর বিনোদিনীর বিষয় ছড়িয়ে পড়ে এবং তুষার বাড়াবাড়ি শুরু করে, তখনই হিন্দু সম্প্রদায়ের লোক বসে সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এসব মিলেমিশে প্রতিরোধ করবেন। কিছুদিন পর পর প্রেম করে মেয়েরা মুসলমান হবে, এগুলো আর মানা যায় না। বিনোদিনী হঠাৎ পালিয়ে যেতে পারে এই ভয়ে তারা মাস্টারকে ডেকে বললেন মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে। এর ভেতরে তারা সবাই মিলে নিজের সম্প্রদায়ের ছেলে খুঁজে বিনোদিনীকে বিয়ে দেবেন। আর এভাবেই এখন থেকে সবাই মিলে মিশে এই সমস্যাগুলোর প্রতিরোধ করবে। মাস্টার পড়লেন বিপদে। একদিকে স্বজাতির চাপ, অন্যদিকে মেয়ে। তাছাড়া বিনোদিনীকে এখান থেকে নিয়ে যাবেন কিভাবে? অনেক ভেবে ওর খাবারে ঘুমের ওষুধ দিলেন। ঘুমানোর পর মুখ হাত বেঁধে রাতেই গাড়ি করে গ্রাম থেকে সিলেট নিয়ে যান। সিলেট ওনার ভাই চা বাগানে থাকে। বিনোদিনী সেখানেই কড়া নজরদারিতে ছিল। এদিকে তুষার ওর খুঁজে পাগল। বিনোদিনীর কোনো খোঁজ নেই, পাগল হয়ে ঘোরে। মুসলিম সম্প্রদায়ের লোক ও হিন্দু মুসলিম ছেলে মেয়েদের এসব বিব্রতকর পরিস্থিতি নিয়ে বিরক্ত। তাই তুষারের বাবার কাছে নানান কথা আসতে লাগলো। তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ছেলেকে আপাতত গ্রামে রাখবেন না, তাই ফুপুর বাসায় পাঠিয়ে দিলেন। এলাকায় কখন কোনো ঝামেলায় জড়াবে বলা যায় না। শোনা যাচ্ছে মাস্টারের পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুষার ঢাকা ফুপুর বাসায় ওঠে। এখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ একদিন কাকতালীয়ভাবে রাস্তার অপর পাশ থেকে তুলিকে দেখে ফ্লেক্সি লোডের দোকান থেকে বের হতে। তুলিকে দেখে ভাবে এটা তার বিনোদিনী। ছুটে যায় রাস্তা পার হতে, কিন্তু রাস্তা দ্রুত গাড়ি চলাচলের কারণে যেতে যেতেই হারিয়ে ফেলে তাকে। তখনই মাথায় আসে ফ্লেক্সি লোডের দোকানের কথা। নিশ্চয়ই সেখানে নাম্বার পাবে ওর। সে গিয়ে দোকানিকে বলল মোবাইলে রিচার্জ করবে। দোকানি তখন খাতা মেলে বলল নাম্বার বলুন। নাম্বার মুখস্থ থাকলেও তুষার তখন এমনভাবে নাম্বার বলে যেন মোবাইল দেখেই বলতে হচ্ছে তার। এই সুযোগে ক্যামেরায় গিয়ে খাতার পুরো পেজের ছবি তুলে নেয়। বাসায় এসে শেষে নাম্বার তুলে সেভ করতেই ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে তুলির ছবি দেখে ভাবে এটাই তার বিনোদিনীর নাম্বার। এখন সকাল 11টা। তুষার আর বিনোদিনী বাসে বসে আছে। কপালের অবাধ্য চুল সরিয়ে নিয়ে বিনোদিনী বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাপ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি।
তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেবে। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাপ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেবে। কিন্তু তোমাকে রাখবো কোথায়? আমার কাছে কিছু টাকা আছে, তুমি কোথাও রাখার ব্যবস্থা না করতে পারলে আমি আপাতত একটা জায়গায় উঠতে পারবো। কে? মিলন আর রাধিকা যে পালিয়ে বিয়ে করেছিল, ওরা ঢাকায় থাকে, আমার সঙ্গে যোগাযোগ আছে। তাহলে তো ভালোই, ওরাও তো আমাদের মতো। হ্যাঁ, সব রকম সহযোগিতা করবে, কিন্তু তুমি যেভাবেই হোক ওই মেয়েটির স্বামীকে বের করে সব খুলে বলো। আমার বিষয়টা শুনে কষ্ট হচ্ছে, বেচারি নির্দোষ হয়েও কি ঝামেলাই পড়েছে, চরিত্রে কলঙ্ক লেগেছে। আমার চেহারার সঙ্গে মিল হয় এই ঝামেলা হয়েছে বলে নিজেকেও অপরাধী মনে হচ্ছে। কিন্তু ওদের আমি পাবো কোথায়? যে নাম্বারে যোগাযোগ করতাম সেটা মোবাইল সহ ভ্যানিটি ব্যাগ ফুপুর বাসায়, কল দিয়েও পাবো না। ভ্যানিটি ব্যাগে খুঁজে পাওয়ার মতো কিছু নেই? না, মোবাইলও লক করা। কি আশ্চর্য, এখন এভাবে থাকবে নাকি? তুমি যেরকম বলছো ওর স্বামী চর মেরে টেনে নিয়ে গেছে, বুঝতে পারছো কি অন্যায়টা হয়েছে? ইস, মেয়েটা নির্দয়ী হয়েও। তুষার ওর পেছনে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, বাদ দাও এসব, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন খুঁজেও পাবো না, নিজেদের চিন্তা করি। বিনোদিনী ওর বুকে মাথা রেখে উষ্ণ শ্বাস ছেড়ে হ্যাঁ সূচক গোঙানি করল। বিনোদিনীর ক্লান্ত শরীর, এতদিন বলতে গেলে বন্দিই ছিল সে, ছিল তুষারের জন্য বিরহ। আজ আবার পুরো রাত মাঝারি বসে বসে কাটিয়েছে, তাই আর তুলির প্রসঙ্গ নিয়ে কথা বলার শক্তি পেল না। গভীর ঘুমে তলিয়ে গেল তুষারের বুকে। বাস চলছে দ্রুত গতিতে। হঠাৎ বেজে উঠল তুষারের ফোন। বিনোদিনীরও ঘুম ভেঙে গেল। পকেট থেকে মোবাইল বের করে দেখে তার ফুপু। 9টার দিকেও একবার কল দিয়েছেন, সে রিসিভ করেনি। ভেবেছিল উনি ব্যাংকে চলে গেলেই আর কল দেবেন না, কিন্তু এখন অফিস টাইমে আবার কল দেওয়ার কারণটা কি? বিনোদিনী বলল, রিসিভ করলে সমস্যা কি, করো রিসিভ। তুষার কল রিসিভ করে। হ্যালো। কি রে, তুই কোথায়? কল রিসিভ করিস না কেন? ফুপু খেয়াল করিনি, আর এখন আমি বসে আছি। আচ্ছা, আগে এটা বল, তুই যে রুমে ঘুমাস সেখানে বিছানায় একটা ভ্যানিটি ব্যাগ দেখলাম, সেটা কার? তুষার কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করতে লাগলো। তখন ফুপু আবার বললেন, ওই ব্যাগ খুলে একটা মোবাইল পেলাম, মোবাইল লক করা, কিন্তু ক্লিক করতেই ডিসপ্লেতে আমার কলিগ ইশতিয়াক আর একটা মেয়ের ছবি দেখলাম, হয়তো ওনার স্ত্রী। বুঝলাম না, এই ব্যাগ তুই কোথায় পেলি? তুমি কি ছিনতাই টিনতাই শুরু করলি নাকি? তুষার ব্যস্ত হয়ে বলল, না ফুপু, ওনার বউকে আমি চিনি, আর ওটা ভুলে ফেলে চলে গেছে, তাই নিয়ে রাখছিলাম, ফেরত দিয়ে দিব। কি বলিস এসব? তুই চিনিস কিভাবে? এগুলো এখন থাক, বাড়ির ভেতরে এসে বলবো ফুপু। আচ্ছা ঠিক আছে। ফোন আলাপ শুনে বিনোদিনীর মুখ ঝলমল করে উঠল। ভাগ্য ভালো, মেয়েটির স্বামীর সন্ধান কাকতালীয়ভাবে পেয়ে গেছে। কিন্তু কল রাখতেই দাঁত কটমট করে বলল, আশ্চর্য, তুমি আন্টির কাছ থেকে লোকটির বাসার ঠিকানা বা ফোন নাম্বার নিয়ে নিলে না কেন? ও সরি, খেয়ালই ছিল না, তবে তাড়াহুড়োর কিছু নেই, বাসায় গিয়েও ফুপুর কাছ থেকে পাবো। বোকা নাকি তুমি? কি বুঝতে পারছো না আমাদের জন্য আরেকজনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব ভুল ভাঙানো দরকার। এখন কি করব? তুমি ওই লোকটির নাম্বার আনো, তারপর কল দিয়ে বলো যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসো ওর চেহারা অবিকল ওনার স্ত্রীর মতো। আচ্ছা ঠিক আছে। তুষার আবার ওর ফুপুকে কল দিল, কিন্তু রিং হয়ে কেটে এলো। উনি ব্যস্ত হয়তো এখন। তা হবে নি। আচ্ছা দেখো ব্যাক করেন কিনা। তারা 5টার দিকে ঢাকা এসে পৌঁছয়। মহাখালী বাস স্টেশনে নামতেই কল এলো তার ফুপুর। ফুপু কল ব্যাক করেছেন। রিসিভ করো। তুষার কল রিসিভ করলো। হ্যালো ফুপু। হ্যাঁ বল। তখন ব্যস্ত থাকায় ধরতে পারিনি। তোমার এই কলিগের নাম্বারটা দাও তো টেক্সট দিয়ে। ঘটনা কি বলতো? এই লোকটাকেও আজকে ব্যাংকে দেখলাম, চোখের নিচে কালো হয়ে গেছে, সারাক্ষণ কালো মুখ করেছিল অফিসে, কারোর সঙ্গে কথা বলেনি।
তেমন কিছু না ফুপু, পরে বলবো, এখন নাম্বার দাও। আচ্ছা দিচ্ছি। তিনি নাম্বার দিলেন টেক্সটে। কোনো রেস্টুরেন্টে বসি, নাস্তা করতে করতে কল দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা চলো। দুজন পাশের একটা রেস্তোরাঁয় গিয়ে হাত মুখ ধুয়ে বসে। আবার দিয়ে দেখো। তুষার আবার কল দেয়। খানিকক্ষণ রিং হতেই রিসিভ হয়। ওপাশে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? তুষার কেশে নিয়ে বলল, ভাইয়া, গতকাল আপনার ওয়াইফের সঙ্গে যাকে দেখেছিলেন। হোয়াট? তুই আমাকে কল দিয়েছিস কেন? ভাই, একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কি ভুল বোঝাবুঝি? নাটক না করে বল, না হয় রাখ ফোন। ভাই অস্থির হয়েন না, আসলে কথা হলো আপনার ওয়াইফ আর আমার প্রেমিকা একজন না। দুজনের কণ্ঠ, চেহারা সবকিছু এক, কিন্তু মানুষ ভিন্ন। কি বললি? আবার বল। আপনার ওয়াইফ নির্দোষ। ফাইজলামি করতে কল দিয়েছিস? ফাজলামো না ভাই, সত্য। তুলি টাকা পয়সা দিয়ে মানাইয়া ফেলছে, এখন নাটক করছিস? বিনোদিনী মোবাইল কান থেকে নিয়ে বলল, ভাই আমি সেই মেয়ে যার সঙ্গে আপনার স্ত্রীর চেহারার মিল। আমরা এখন মহাখালী আছি, চাইলে আসুন সরাসরি কথা বলি। ইস্তিয়াক ওর কণ্ঠ শুনে থমকে যায়, অবিকল তুলির মতো। আচ্ছা আমি আসছি। আপনারা মহাখালী কোথায় এখন? বাস স্টেশনের কাছে, আপনি এসে কল দিন। আচ্ছা আসছি। কল রাখতেই তুষার রুড়ো গলায় বলল, এই লোকের সঙ্গে সরাসরি কথা বলতে হবে কেন? জানো কেমন বদমেজাজি এই লোক? এখানে এসে আবার কি থেকে কি শুরু করবে? যাই শুরু হোক, তাদের ভুল বোঝাবুঝি দূর করে আমাদের ক্ষমা চাওয়া দরকার। কারণ তোমার আর আমার কারণে এক নিরপরাধ মেয়ে মানসিক শাস্তি পাচ্ছে। শুধু মানসিক না, ওর হাজবেন্ড এমন লোক শারীরিক শাস্তিও দেবে। তো সেটা কার জন্য? তুষার চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। বিনোদিনী ফিক করে হেসে বলল, অবিকল আমার মতো বলে একেবারে কাছে যাওয়ার পরও বুঝবে না, নাকি ইচ্ছে করে অন্যের বউকে জড়িয়ে ধরলে? আরে না, একদম সবকিছু একই রকম, শুধু ওই মেয়ে একটু মোটা। আমি ভাবলাম বিয়ের পর তো একটু আধটু পরিবর্তন হতেই পারো। দেখতে ইচ্ছে করছে মেয়েটিকে। এত ইচ্ছার দরকার নেই, ঝামেলা বাড়িয়ে কি লাভ? নিজেদেরই এখন বহুত ঝামেলা আছে। এভাবে তাদের আলাপচারিতা চলছে। হঠাৎ কল এলো ইস্তিয়াকের। হ্যালো, কোথায় আপনারা? হোটেলের নাম পড়ল তুষার। খানিক পরে ভেতরে এসে ঢুকলো ইস্তিয়াক। তুষারের পাশের মেয়েকে দেখে যে কেউ বিভ্রান্ত হবে তুলি ভেবে। এটা কিভাবে সম্ভব? যমজ কিংবা আত্মীয় ছাড়া কি অবিকল দুজন মানুষ একই রকম হয়? কিন্তু এখন সে কি করবে? তুলির সঙ্গে যে যা করেছে, মাপ চাইতেও তো লজ্জা লাগবে। বসুন ভাই। ইস্তিয়াক চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেলো। বিনোদিনী মুচকি হেসে বলল, এখন বিশ্বাস হয়েছে? ইস্তিয়াক টেবিলে কোনোই ঠেকিয়ে দুই হাতে মুখ আঁচলা করে বসে অস্ফুটে বলল, বিশ্বাস করে আর কি হবে? সর্বনাশ যা হবার তো হয়েই গেছে। তুষার আমতা আমতা করে বলল, পার্কে ভাই আরেকটু সময় গেলে হয়তো ধীরে ধীরে সব খোলাসা হয়ে যেত। উনি এসেছিলেন আমাকে বোঝাতে যে উনি ছবির মেয়েটি না। আমি যেন আর কল না দেই, ওনার সংসারে সমস্যা হচ্ছে। রাতেও এগুলো বলেছেন, তবুও আমি বুঝতে পারিনি। আমার আসলে মাথায় ঠিক ছিল না ওকে হারিয়ে। আমি ভেবেছি উনি মিথ্যে বলছেন, আর পার্কে দেখেই আমি জড়িয়ে ধরলাম। উনি কিছু বলার আগেই আপনিও ঝাঁপিয়ে পড়লেন। দোষ আপনার আর আমার। মাঝখান থেকে উনি কথা শেষ করার আগেই ঠাস করে চড় এসে পড়লো তার গালে। থাম তুই বলদের বাচ্চা। দুই হাতে মুখ ঢেকে ইস্তিয়াক কান্না আটকে রাখতে পারছে না। বিনোদিনী তুষারের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। ইস্তিয়াককে বলল, ভাই শান্ত হন, সবাই তাকাচ্ছে। আপুর বাসায় না হয় চলুন, আমরাও আপুর কাছে মাপ চাইবো, আপনার পক্ষ হয়েও বুঝাবো। দেখবেন আপু আর রেগে থাকবে না। আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক হবার নয়, আমি যা করেছি লজ্জায় আর ওর সামনেও দাঁড়াতে পারবো না। ভাই এসব ভাববেন না, এখন যত তাড়াতাড়ি সম্ভব আপুর রাগ ভাঙাতে হবে। উনিও হয়তো কষ্ট পাচ্ছেন আপনাকে ছাড়া, অকারণ ওনার আর কষ্ট বাড়াবেন না। সে আর আমাকে ছাড়া কষ্ট পাবে না। এখন আমাকে ঘৃণা করে। আমি যা করেছি ঘৃণা করারই কথা। আমি আর ওর সামনে গিয়ে দাঁড়াবো না। তুষার অবাক হয়ে দেখল বিনোদিনী লোকটির হাত ধরে টেনে বলছে, উঠুন তো ভাই, যা হবার হয়ে গেছে। ভুল বুঝাবুঝি হয়েছিল, আপনিও না হয় না বুঝে হয়তো অতিরিক্ত করেছিলেন। এই শিক্ষার কারণে ভবিষ্যতে আর এমন করবেন না, এটাই নিয়ম। ইস্তিয়াকের চোখ দুটো লাল হয়ে আছে। সে বিনোদিনীর দিকে তাকিয়ে বলল, আমি লোক সম্মুখে ওর গায়ে হাত তুলেছি, বাসায় নিয়েও মেরেছি, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছি। মাপ চাওয়ার আর কিছু নেই। আমিও আর চাই না আমার মতো নোংরা মানুষের সঙ্গে তুলি থাকুক। আমার উচিত এখনই বের হয়ে গাড়ির নিচে পড়ে মরা। এইসব কথা একদম বলবেন না। উনি মাফ করবে কিনা ওনার বিষয়, আপনার আগে নিজের ভুলের জন্য মাপ চাওয়া উচিত।
ইস্তিয়াক কিছু না বলে চুপচাপ বসে আছে। বিনোদিনী আবার হাত ধরে টেনে বলল, চলুন ভাই, আমরাও সঙ্গে যাব। আপনি কিন্তু নতুন করে আরেকটা ভুলের দিকে যাচ্ছেন। ইস্তিয়াক মনে মনে ভাবল কথাটা ঠিক। সব সময় সে ভুল সিদ্ধান্তই নেয়, অন্যের ভালো কথাও গ্রহণ করে না। তার নিজের কাছে এখন নিজেকে অস্বাভাবিক মানুষ মনে হচ্ছে। উঠে দাঁড়ালো ইস্তিয়াক। বিনোদিনীর বাড়াবাড়ি দেখে তুষার দাঁত কটমট করে তাকাচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। বিনোদিনী রেস্তোরাঁর বাইরে এসে বলল, একটা সিএনজি আনো। তুষার বাধ্য হয়ে গেল সিএনজি ডাকতে। খানিক পর তারা সিএনজিতে উঠে বসে। রাস্তায় প্রচন্ড জ্যামজট ঠেলে মুগদা পৌঁছতে অনেকক্ষণ লেগে যায়। বাসার গেট খুলে কলিং বেল চাপল বিনোদিনী। ইস্তিয়াক বিধ্বস্ত অবস্থায় পেছনে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিল রহিমা। সে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তার আপুর তো এরকম ড্রেস নেই, দেখতেও আর একটু মোটা। তাছাড়া একটু আগেই রুমে দেখে এসেছে। তাহলে অবিকল আপুর মতো এই মেয়েটি কে? আমরা কি ভেতরে আসবো? হ্যাঁ আসেন। তিনজনকে সিটিং রুমে বসতে দিয়ে রহিমা দৌড়ে গেল হোসনা বেগমের কাছে। খালাম্মা, নিজের চোখে দেখেন আয়শা পুরা আপার মতো একটা মেয়ে। কি বলিস? কোথায়? দুলাভাইয়ের সঙ্গে এসেছে। তোর দুলাভাই আসছে নাকি? হ্যাঁ। তিনি বের হয়ে গেলেন সিটিং রুমে। মেয়েটিকে দেখে সত্যি অবাক হলেন, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। ইস্তিয়াক কেন এসেছে, ঘটনা কি, এসব জানতে হবে। তুষারই প্রথমে বলল, আন্টি, আমরা এসেছি আপুর কাছে ক্ষমা চাইতে, আর দুলাভাইয়েরও ভুল ভেঙেছি। এখন উনিও অনুতপ্ত। কথাগুলো শুনে রহিমা নিচু থেকে ছুটে গেল তুলির রুমের দিকে। সে ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত। দুটো একই রকম মানুষ একসঙ্গে দেখতে কেমন লাগে, কি ঘটে সে দেখতে চায়। তুলির দরজা বন্ধ। ছিটকে নিতে সে লাগাতার ঝনঝন শব্দ করতে থাকে। তুলি দরজা খুলে ধমকের সুরে বলল, পাগলের মতো এমন করছিস কেন? কি হয়েছে? আপা, যা দেখেছি আপনিও পাগল হয়ে যাবেন। মানে? সিটিং রুমে কে বসে আছে শুধু দেখেন আয়শা। কে বসে আছে? পুরাই আপনার মতো এক মাইয়া আপা। রহিমার এত উত্তেজনা দেখে তুলিও আর বসে থাকতে পারল না। অবিকল তার মতো দেখতে আবার কে এলো। ওড়না মাথায় দিয়ে বের হয়ে গেল সে। দরজা দিয়ে সোজা দেখা যাচ্ছে তুষার আর বিনোদিনী। অপর পাশে ইস্তিয়াক থাকাই দেখেনি। বিনোদিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে রুমে ঢোকে, কিন্তু হুট করে চোখ পড়ে যায় ইস্তিয়াকের দিকে। পুনরায় সে বের হতে হতে বলে এলো, মা, এই জঘন্য মানুষকে এই বাড়িতে দেখতে চাই না, এখান থেকে বের করে দাও। তুলি ছুটে চলে গেল নিচের রুমে। হোসনা বেগম তুষারকে বললেন, আচ্ছা, ঠিক কি হয়েছে সবকিছু খুলে বলতো। তুষার পেছনের সবকিছু বলে সেদিন পার্কের প্রসঙ্গে এলো। যখনই বলল, আমি বিনোদিনী ভেবে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছি, তখন হুট করে ভাইয়া আমাকে হ্যাচকার টেন দিয়ে মাটিতে ফেলে দেয়। সঙ্গে আপুও গিয়ে পড়ে গাছের গোড়ায়। আমি আপুকে তুলে ওনার দিকে আসতেই আমাকে আবার মারতে শুরু করবেন। ঠিক তখন আপু দৌড়ে এসেছিল ছাড়িয়ে নিতে। তখন উনি আপুকেও চড় মেরে বলেন, নষ্টা চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস। আপু তখন শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। তারপর উনি হাত ধরে টেনে পার্ক থেকে নিয়ে বেরিয়ে গেল। হোসনা বেগম কথাগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আগে শুধু ভেবেছিলেন বেল্ট দিয়ে মেরেছে, তাও সেরকম কোনো দোষ করেছে হয়তো। কিন্তু সব কিছু শুনে ওনার কলিজা ফেটে যাচ্ছে। ওনার একমাত্র মেয়েকে অকারণ কেউ লোকসমুখে অশ্রাব্য গালাগাল করে মারবে, আবার বাসায় নিয়েও বেল্ট দিয়ে প্রহার করেছে। কথাগুলো ভেবে তিনি প্রচন্ড রেগে গেলেন। হুট করে দাঁড়িয়ে তেড়ে গেলেন ইস্তিয়াককে দেখে। এই বেটা, তুই ওঠ, আমার বাড়ি থেকে বের হয়ে যা এখনই। তুই আমার নির্দোষ মেয়েকে পার্কে নষ্টা চরিত্রহীন বলবি, চর মারবি, বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে বেল্ট দিয়ে মারবি। এখন আবার এখানে এসেছিস, তুই পেয়েছিস কি? দোষ করলে তো তুই মেরে ফেলতি। ইস্তিয়াক মাথা নুইয়ে বসে আছে। বিনোদিনী তাড়াতাড়ি উঠে এসে ধরল হোসনা বেগমকে। আন্টি, বাদ দিন, সংসারে এরকম কত হয়। আপনি মুরব্বী মানুষ, এমন কইরেন না। তিনি চোখ লাল করে বললেন, ছাড় আমাকে। এমন ব্যাটার ঘর করার চেয়ে আমার মেয়ে এখানে সারা জীবন থাকবে। পড়ালেখা করিয়ে বড় করেছি কি তোর মতো গরুর বাচ্চার সংসার করতে? এই বেটা, তুই বের হয়ে যা চোখের সামনে থেকে, তোকে আমি পুলিশে দেব। আমার মেয়ের পিঠে এখনো বেল্টের দাগ আছে। চলে যা, না হয় জুতো পেটা করবো বলে দিলাম। ইস্তিয়াক লজ্জায় অপমানে চুপচাপ সিটিং রুম থেকে বের হয়ে গেল।
বিনোদিনী মিষ্টি করে হেসে বলল। তুষার ব্যস্ত হয়ে বলল। বিনোদিনী আর তুষার বিব্রত বোধ করছে। এরকম পরিবেশে ঠিক কী করতে হয় তারা বুঝতে পারছে না। ইস্তিয়াক বের হয়ে যাওয়ার পর বিনোদিনী আমতা আমতা করে বলল, আন্টি আপুর সাথে কি একটু কথা বলতে পারি? ওনার সঙ্গে কথা বলে আমরা চলে যাব। হোসনা বেগমের মেয়েটিকে ভীষণ ভালো লাগছে, কিন্তু এমন এক সময় দেখা হয়েছে যখন মন মেজাজ কিছুই ভালো নেই। তিনি যথাসম্ভব নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে বললেন, রহিমা, যা তো, গিয়ে তোর আপাকে বল আসতে। বলিস ইস্তিয়াক চলে গেছে। রহিমা তুলির দরজায় গিয়ে আবার নক করে। তুলি দরজা খুলতেই সে অনেকটা ইস্তিয়াকের পক্ষ নিয়েই যেন বলল, খালাম্মা দুলাভাইকে তাড়িয়ে দিয়েছে আপা। আর কত গালাগালি যে করলো, শেষে ঘর থেকে না গেলে জুতা দিয়েও মারতে বলছিল। তাই দুলাভাই চুপচাপ চলে গেছে। আহারে, দেখা আমার কান্না চলে আসছিল আপা। কথাগুলো শুনে তুলি গিয়ে বিছানায় মুখ ঢেকে বসে কান্নায় কেঁপে কেঁপে ওঠে। কথাগুলো শুনে তুলে গিয়ে বিছানায় মুখ ঢেকে বসে কান্নায় কেঁপে কেঁপে ওঠে। রহিমা এগিয়ে এসে কাঁধে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আপা কাঁদতেছো কেন? আপনিই না বইলা আইলেন বাসা থেকে বাইর করে দিতে। তুলি কোনো জবাব দিল না। রহিমা ছুটে গেল সিটিং রুমে। খালাম্মা দুলাভাইকে বাইর কইরা দিছে শুই না তো আপা কাঁদতেছে। কি বলিস? হ, দেখা যান নিজের চোখে। রহিমা বেগম তুলির রুমে এলেন। তুলি সত্যি সত্যি মুখ ঢেকে কাঁদছে। কি রে মা, তুই না বললি বাসা থেকে বের করে দিতে? তুলি মুখ তুলে বলল, তাই বলে এভাবে বের করে দেবে? মানুষের সামনে গালাগালি করবে, তাও জুতো পিটা করতে বলছো? আচ্ছা মা, চল, ওরা অপেক্ষা করছে, তোর সঙ্গে কথা বলবে। দেখেছিস মেয়েটা একদম তোর মতো দেখতে। তুলি চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। মেয়েটির সঙ্গে ওর নিজেরও কথা বলতে ইচ্ছে করছে। সিটিং রুমে এসে ওদের সামনের সোফায় বসে। তুষার আমতা আমতা করে বলল, এইসব বাদ দেন, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আপনাদের কথা বলুন, অবশেষে তাকে পেলেন? জি আপু, পার্কে দেখা হওয়ার পরই ওর কল আসে। তাই নাকি? আর আপনি কোথায় লুকিয়েছিলেন ওনাকে রেখে? বিনোদিনী মিষ্টি করে হেসে বলল, আমি লুকাইনি, বন্দি ছিলাম বলা চলে। আজ পালিয়ে এলাম ওর সঙ্গে। ও আচ্ছা, তাই? বন্দি কেন? আমাদের দুই পরিবারই মানছে না আপু, তাই। তো এখন কি করবেন? এখন আমি আলাদা কোথাও থাকবো, আর সে তার ফুপুর বাসায় আছে। এই মাসে নতুন বাসা দেখবো, আর আগামী মাসেই বিয়ে করে নেব। সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, কোথায় থাকবেন ঠিক হয়নি? তুষার ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, এটা সে বুঝতে পারছে না। আজই এসেছি, ডাইরেক্ট এদিকে চলে এলো। তুলির ইচ্ছে হলো বলে আমাদের এখানেই আপাতত থাকুক, কিন্তু অচেনা কোনো মেয়েকে বলা কি ঠিক হবে? আর অচেনা হলেও তো তারা দুজন একই রকম দেখতে, কণ্ঠ অবিকল একই রকম, বড় আপন আপন লাগছে। হোসনা বেগম এলেন চা নাস্তা নিয়ে। তুলি আমতা আমতা করে বললেন, ও আজ আমাদের সঙ্গেই থাকুন। পালিয়ে ঢাকায় এসে কোথায় থাকবে সেটা না ভেবে আমাদের ঝামেলা ঠিক করতে চলে এসেছে। হোসনা বেগম যেন খুশিই হলেন। ঝামেলার মাঝে মেয়েটির সঙ্গে কথা বলা হয়নি। ওর পরিচয় জানা দরকার। কত কথা বলতে ইচ্ছে করছে। আজ ওকে নিজের বিছানায় রাখবেন। তুলি আবার ওর কাছে নিতে চাইলে রাখতে পারবেন না, তাতেও সমস্যা নেই। দরকার হয় ঘুমানোর আগ পর্যন্ত ওদের রুমে থাকবেন। নাও মা, চা নাও। তোমার নাম জানো কি? বিনোদিনী। বাহ, সুন্দর নাম। নাস্তা করার পর তুলি তুষারকে বলল, তাহলে আপনি চলে যান, সে আপাতত থাকুক। আপনি ওদিক গুছিয়ে নিন। আর আরেকটা কথা, আমি পার্কে ভ্যানিটি ব্যাগ ফেলে চলে এসেছিলাম। রহিমাকে পাঠানোর পর গিয়ে পাইনি। দেখেছিলেন কোথাও? আরে ওইটা আমার কাছেই আছে। আমি পার্কে অপেক্ষা করছিলাম, তখন ওর কল আসে, তাই বাসায় ভ্যানিটি ব্যাগ রেখে চলে গেলাম। যাই হোক, কাল সন্ধ্যায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সে হোসনা বেগমকে সালাম দিয়ে বাইরে গেল। খানিক পর বিনোদিনীর মোবাইলে তুষারের কাছ থেকে মেসেজ আসে, ওদেরকে আগ বাড়িয়ে তুমি হিন্দু বলতে যেও না, আপাতত এখানে থাকতে পারলেই ভালো। বিনোদিনী মেসেজ দেখে মুচকি হেসে তুলিকে বলল। তুলি আর হোসনা বেগম মুখ চাওয়াচাওয়ি করছেন। তুলি বলল, আরে না, কোনো সমস্যা নেই, তবে আপনার সমস্যা থাকলে আলাদা রুমে দিয়ে দেব। না আপু, আমার কোনো সমস্যা নেই। হিন্দু শুনে হোসনা বেগমের মুখটা মলিন হয়ে গেল। ওনার ক্ষীণ আশা ছিল এই মেয়ে কলি না হলেও আত্মীয় কেউ হতে পারে। তবুও তিনি বিনোদিনীর পাশে গিয়ে বসলেন। তোমার বাড়ি কোথায় মা? সিলেট। সিলেট কোথায়? কমলগঞ্জ, জগন্নাথপুর।
হুসনা এবং তুলি একজন আরেকজনের দিকে অবাক চোখে তাকাচ্ছেন। তুলি ওর দিকে তাকিয়ে বলল, আমার নানা বাড়ি রানীগঞ্জ, কমলগঞ্জের পাশে। হুসনা বেগম তাড়াতাড়ি উঠে গেলেন ওনার রুমে, ছুটে এলেন একটা ছবি নিয়ে। এই দেখো মা, এটা হচ্ছে কলি আর তুলির ছোটবেলার ছবি। দুজন জমজ ছিল। 1998-এ ওদের নিয়ে বাবার বাড়ি থেকে লঞ্চে ফিরছিলাম। তখন লঞ্চ দুর্ঘটনা হয়। তখন আমরা তিনজন বেঁচে যাই, কিন্তু কলিকে পাওয়াই যায়নি। বড় হলে অবিকল তোমার মতো হতো আমার কলি। বিনোদিনী ওনার চোখের দিকে তাকায়, যেন উনি চাইছেন কলি বলুক, আমি আপনার হারিয়ে যাওয়া সেই মেয়েটি। বিনোদিনী আমতা আমতা করে বলল, তখন আমরা কমলগঞ্জ ছিলাম না, আব্বা কমলগঞ্জ মাস্টারি করতেন, আমরা চাচার সঙ্গে সিলেট থাকতাম। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ও আচ্ছা। এত বছর এই ঘরে কলিকে নিয়ে আলাপ আলোচনা বন্ধ ছিল। কলি একটা আক্ষেপের নাম। হুসনা বেগম বহু বছর প্রায় পাগল ছিলেন, তাই কেউই কলির আলোচনা করত না। খানিক পর কলিং বেল বেজে উঠল। হুসনা বেগম গিয়ে দরজা খুলে দিলেন। মুহিব খান এসেছেন। তিনি ফ্রেশ হওয়ার আগে টেনে নিয়ে এলেন সিটিং রুমে। তুলি আর বিনোদিনীকে একসঙ্গে দেখে বিস্মিত হয়ে গেলেন। আমার বাবা। বিনোদিনী সালাম দিল। হুসনা বেগম চোখের জল মুছে বললেন, ও আমার আর এক মেয়ে, কিছুদিন এখানে থাকবে, তুমি ফ্রেশ হও গিয়ে। মুহিব খান পরিবেশ বুঝতে পেরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বিনোদিনীর সবার সঙ্গে মিলেমিশে গল্পগুজব করে সন্ধ্যা কাটিয়ে দেয়। রাতে থাকে তুলির সঙ্গেই। ভোরে সবাই নাস্তা করছেন। মুহিব খান বাইরে যাবেন, তখনই কলিং বেল বেজে উঠল। রহিমা গিয়ে দরজা খুলতেই সে হন্তদন্ত হয়ে ঢুকলো। বিনোদিনী, একটু সিটিং রুমে আসো, কিছু জরুরি কথা আছে। আর এই দিন তুলির আপুর ব্যাগ। কি হয়েছে? তুলি বলল, যান, সমস্যা নেই, সিটিং রুমে গিয়ে শুনে আসুন। বিনোদিনী বিব্রত বোধ করছে। মুহিব খান নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের আনাগোনা দেখে। তারা সিটিং রুমে গেল। কি হয়েছে? তোমার ফোন বন্ধ পাচ্ছি। স্যার কি কল দিয়েছিলেন আমি যাওয়ার পর? না, আমি সন্ধ্যার সময় নিজের ফোন অফ করে রেখেছি, দিনে মাঝে মাঝে অন করেছিলাম। মনে হয় তোমাকে না পেয়ে স্যার রাতে আমাকে কল দিয়েছিলেন। কি বললেন? তুমি শান্ত হয়ে বসো, বলছি। হ্যাঁ বলো। স্যার প্রথমে বললেন, বিনোদিনী নিশ্চয়ই তোমার কাছেই আছে, তাতে কোনো সমস্যা নেই বাবা। আমার বা বিনোদিনীর মায়ের তোমার সঙ্গে বিয়ে দিতে কখনো বাধা ছিল না। সমস্যা হলো গ্রামের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। তাছাড়া তোমার পরিবার বিনোদিনীকে মানছে না। এই অবস্থায় আমি কিভাবে মেয়ে বিয়ে দেব? এভাবে তো সে সুখী হবে না। যাই হোক, তোমরা যখন পালিয়ে চলে গেছো, এখন একটা কথা বলি। তোমার পরিবারকে বলো ও হিন্দু না, আমাদের সন্তানই না বিনোদিনী। আমি দরকার হয় ওর পরিবারের সন্ধান বের করে দেব। তবুও দেখো তোমার পরিবার মেনে নেয় কিনা। এরকম বাড়ি ঘর ছাড়া পালিয়ে পালিয়ে তোমরা সুখী হবে না বাবা। আমি চাই বিনোদিনী সুখে থাকুক। এতদিন যে কথাগুলো গোপন রেখেছি, আজ ওর সুখের জন্য বলছি। আর তোমাদের ঠিকানা দাও, আমি আর ওর মা আসবো। আমরা নিজেই দাঁড়িয়ে বিয়ে দেব তোমাদের। বিনোদিনী সোফায় দুই হাতে কপাল চেপে ধরে বসে আছে। এগুলো কি শুনছে সে? তাহলে ওর বাবা মা কোথায়? কোনোভাবে কি তুলি তার আপন বোন? এত কাকতালীয় ঘটনা ঘটছে কেন? কোনো স্বপ্ন দেখছে নাকি নাট্যমঞ্চে অভিনয় করছে? তুষার তার পিঠে হাত রেখে বলল, এখন কি করো? তুলি চোখ তুলে বলল, তুমি আব্বুকে কল দাও, দিয়ে জিজ্ঞাসা করো আমাকে কিভাবে পেয়েছিল, লঞ্চ ডুবিতে কিনা। তা কেন? তুমি জিজ্ঞাসা করো। তুমি কথা বলো। না, তুমিই কথা বলো। তুষার কল দেয়। একবার রিং হয়ে কেটে এলো, আবার কল দিতেই সঙ্গে সঙ্গে রিসিভ হলো। হ্যালো, তুমি কেন কল দিছো? তুষার বিনোদিনীকে বলল, আন্টি। জিজ্ঞেস করো তাকে। ওপাশে হাউমাউ করে কান্না ভেসে এলো। খুঁজে পাবো কেন? ও আমার মেয়ে, তোমরা ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছ। কথা শেষ হওয়ার আগেই ফোন যেন কেউ ছিনিয়ে নিল। হ্যাঁ বলো তুষার। গলা শুনে সে বুঝলো স্যার। সালাম দিয়ে বলল, আসলে কল দিয়েছিলাম একটা বিষয় জানতে। কোনো সমস্যা না থাকলে আমাকে কি বলবেন, ওকে ঠিক কিভাবে পেয়েছিলেন? কোনো সমস্যা নেই বাবা, আমি নিজেই পত্রিকায় বিজ্ঞাপন দেব ওর বাবা মায়ের সন্ধানে। ওরা নিশ্চয়ই এখনো বেঁচে আছেন। কমলগঞ্জের পাশে একবার লঞ্চ ডুবেছিল, সেখানে আমি ওকে উদ্ধার করে সিলেট নিয়ে চলে এসেছিলাম, কারণ আমাদের কোনো সন্তান হবে না ডাক্তার বলে দিয়েছিল। এদিকে তোমার আন্টি একটা সন্তানের জন্য পাগল প্রায়, তাই আমি সুযোগ পেয়ে এই কাজটা করেছিলাম।
আর ওর বাবা মা তখন নদীতে জাল ফেলেও ওকে খুঁজে পায়নি। যাই হোক, সবকিছু আমি নিজেই বলবো এসে বাবা। ফোন লাউড স্পিকারে থাকায় বিনোদিনী সবকিছু শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বলো বিজ্ঞাপন দেওয়া লাগবে না, তার আগে ঢাকায় আসুক। কি বলো? যা বলছি তা করো। তুষার ওর কথা মতো বলল, বিজ্ঞাপন দেওয়া লাগবে না স্যার, আমি ঠিকানা দিচ্ছি, আপনারা চলে আসুন। বাবা, বিনোদিনী কথা বলছে না কেন? এমনিতেই স্যার, সেই বলেছে বিজ্ঞাপন না দিয়ে এখানে আসতে। আচ্ছা ঠিক আছে। অতি উৎসুক রহিমা আগেই দরজার পাশে দাঁড়িয়েছিল। তুষার হন্তদন্ত হয়ে ছুটে এসে আলাদা রুমে নিয়ে মেয়েটিকে কি বলবে তা না শুনে থাকা রহিমার পক্ষে সম্ভব না, কিন্তু লাউড স্পিকারে থাকায় সে যা শুনেছে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কথাগুলো শুনে ছুটে গেল নাস্তার টেবিলে। খালাম্মা, আমি শুনছি ওরা কলে কথা কইতাছে। মাইয়াটা মনে হয় আমাদের ছোট আপা। ওর আব্বা কলে বইলা দিছে ওনাকে তারা লঞ্চ ডুব তখন পাইছে। কি বলিস আবল তাবল কথা? হ্যাঁ খালাম্মা, আপনি গিয়ে জিগান। তারা ছুটে গেল সিটিং রুমের দিকে। বিনোদিনী দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। হোসনা বেগম তুষারের দিকে গিয়ে বললেন, বাবা সত্য করে বলো তো, ওকে নাকি ওর বাবা লঞ্চ ডুবিতে পেয়েছিলেন? সে আমতা আমতা করে বলল, জি, ওর বাবা একটু আগেই বললেন এই কথা। কখন কোথায় লঞ্চ ডুবি হয়েছিল? বিনোদিনী সোফা থেকে উঠে জড়িয়ে ধরল গিয়ে হোসনা বেগমকে। আমি আপনার করিমা। ওরা কমলগঞ্জ লঞ্চডুবিতে পেয়েছে আমায়, তাও ছোট্ট শিশু তখন, তার মানে 1998 সালে। তুলি, মুহিব খান সবাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে আছেন। ভাগ্য কলিকে কিভাবে ফিরিয়ে এনে দিয়েছে মুহিব খান চোখের জল আর ধরে রাখতে পারলেন না। কলি আর হোসনা বেগমকে জড়িয়ে ধরে বললেন, না, আজ আমাদের বড় আনন্দের দিন। আমাদের এত বছরের কান্না আহাজারি আল্লাহ তাআলা শুনেছেন। আর এই লঞ্চ ডুবেছিল একেবারে কিনারায়, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি তুমি তুলিকে নিয়ে উঠে গেলে আমি বাবা হয়ে কলিকে রাখতে পারিনি। আমার হাত থেকে কিভাবে পানিতে হারিয়ে গেল আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। তুষার অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না। বিনোদিনী কি তাহলে তাদের সন্তান? কিভাবে কি হয়েছে? তবে যেরকমই হোক, এখন আর বিনোদিনীকে বিয়ে করতে ওর পরিবারের বাধা থাকবে না। খানিক পরেই রহিমা হোসনা বেগমের মোবাইল নিয়ে এলো। খালাম্মা, ফোন আইছে আপনার। তুলি সোফায় বসে একা একা মুখ ঢেকে কাঁদছে। হারানো বোনকে অপ্রত্যাশিতভাবে খুঁজে পাওয়ার আনন্দ অশ্রু হোসনা বেগম নাম্বার দেখে ফোন রিসিভ করলেন না। কলি বলল, কার কল? তুলির শাশুড়ি। কলি শাসানোর ভঙ্গিতে বলল, দেখো মা, কাল বাহিরের মেয়ে ছিলাম তাই কিছু বলিনি। তুমি দুলা ভাইয়ের সঙ্গে কিন্তু বাড়াবাড়ি করেছ। জানো, উনি রেস্তোরাঁয় বলেছে লজ্জা লাগছে তুলির সামনে দাঁড়াতে। আমার মতো নোংরা মানুষের সঙ্গে তুলি আর সংসার করুক, আমি তা চাই না। এখন আমার উচিত কারের নিচে পড়ে আত্মহত্যা করা। তারপরে আমি টেনে এনেছি, আর তুমি কিনা যা ইচ্ছে তাই ব্যবহার করেছ। এখন কল রিসিভ করে সুন্দর করে কথা বলবে। রিসিভ করো। হোসনা বেগম কলির মুখে মা ডাক শুনে অতিভীত হয়ে গেলেন। ওর কথা মতো ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো। ওপাশে অস্থির গলা। একটা দুর্ঘটনা ঘটে গেছে। স্ত্রী গতকাল আমাদের এখানে এসে কাঁদতে কাঁদতে বলল তুলির কোনো দোষ নেই, সে ভুল বুঝে ওর গায়ে হাত তুলেছে। আমি তাকে বললাম আচ্ছা, আমি আর তার বাবা গিয়ে কথা বলে সব ঠিকঠাক করে নেব। কিন্তু আজ সকালে ওর রুমে গিয়ে দেখি রক্ত ফ্লোরে ভেসে যাচ্ছে। ওর দুই হাত ব্লেড দিয়ে ফালি ফালি করে ফেলেছে। অজ্ঞান অবস্থায় আমরা হসপিটালে নিয়ে এসেছি। দোয়া করবেন আমার ছেলেটার জন্য, আর পারলে তুলিকে পাঠাবেন বুঝিয়ে। ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে গতকাল অনেক কেঁদেছে। কোন হসপিটাল? তুলি হসপিটাল শুনেই মাথা তুলে তাকায়। হোসনা বেগম হসপিটালের নাম শুনে ফোন রাখেন। মহিব খান বললেন, কি হয়েছে? তিনি আমতা আমতা করে বললেন, ইস্তিয়াক হসপিটাল। ইস্তিয়াক হসপিটালে আছে শুনেই তুলি বসা থেকে দাঁড়িয়ে গেল। মা, ওর কি হয়েছে? তেমন কিছু না মা, হাত নাকি কেটেছে, এগুলো সমস্যা না, ঠিক হয়ে যাবে। কোন হসপিটাল সে? আমি যাব। কলি হোসনা বেগমকে বলল, আম্মু তুমি আর আপু যাও, পারলে আপুকে রেখে এসো। তুলি অস্থির হয়ে বলল, হ্যাঁ মা চলো। আপু দাঁড়াও, তুমি থাকবে যেহেতু মোবাইল আর একটা ড্রেস নিয়ে যাও। মোবাইলে তো চার্জ নেই। ওইখানে গিয়ে চার্জ দিয়ে নেবে। তাছাড়া তোমার রুমে পাওয়ার ব্যাংক দেখলাম রাতে। ও হ্যাঁ, তা আছে। আচ্ছা, আমি সবকিছু নিয়ে আসছি, দাঁড়াও।
ড্রেস লাগবে না, শুধু মোবাইল পাওয়ার ব্যাংক আনলেই হবে। কলি খানিক পরেই একটা ভ্যানিটি ব্যাগে পাওয়ার ব্যাংক আর মোবাইল নিয়ে এলো। যাও, আর আমাদের জানাবে কি অবস্থা ওনার। আচ্ছা ঠিক আছে। তখনই আবার কল এলো। হুসনা বেগম দেখে বললেন, তোর শাশুড়ি। দাও, আমি কথা বলছি। তুলি রিসিভ করে সালাম দিল। ওর ভয়েস শুনেই তিনি চিনতে পারলেন। তুলি, ডাক্তার বলছে ওর রক্ত লাগবে এখনই। আমরা চারদিকে কল দিচ্ছি, এবি নেগেটিভ রক্ত নাই। তুমি দেখো তো মা, আত্মীয় কারো আছে কিনা। তুলির গলা শুকিয়ে আসছে, বুক ধুকপুক করছে। সে অস্ফুটে বলল, হ্যাঁ মা, আমি দেখছি। তুলি ফোন রেখে বলল, ওর এবি নেগেটিভ রক্ত লাগবে। কলি, তুষার, তোমাদের গ্রুপ কি? দুজনেই বলল তাদের রক্তের গ্রুপ জানে না। তুলি তাদেরকেও সঙ্গে যেতে বলল। সবাই বাইরে গিয়ে একটা সিএনজিতে ওঠে। গাড়িতে বসে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতে এবি রক্ত চেয়ে পোস্ট দেয়। আত্মীয় স্বজন সবাইকে একে একে কল দিল। কারো এবি নেগেটিভ রক্ত নেই। জ্যামজটের কারণে ঘন্টা দুয়েক চলে গেল তাদের হসপিটাল পৌঁছতে। তুলি বলার পর ইস্তিয়াকের বাবা সঙ্গে সঙ্গে তুষার আর কলিকে পাঠালেন রক্তের গ্রুপ টেস্ট করতে। ইতিমধ্যেই একজন আগেই পাওয়া গেছে, ইস্তিয়াকের ছোট ভাইয়ের বন্ধু। তার রক্ত এখন চলছে। ভাগ্যক্রমে মিলে গেল তুষারের সঙ্গেও। সেও এখন রক্ত নিচ্ছে। তারা সবাই বাইরে বেঞ্চে বসে আছে। তুলি মোবাইল পাওয়ার ব্যাংকে লাগিয়ে রেখেছিল গাড়িতেই। এখন অন করতেই টুংটাং শব্দ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে ইস্তিয়াকের মেসেজ। সবগুলোই গতকাল রাত। আম্মুর অপমানে আমি একটু কষ্ট পাইনি জানো। মনে হচ্ছে আমার পাহাড় সমান অপরাধের জন্য একটু হলেও শাস্তি হলো, শাসন হলো। যদি তুমিও এমন কিছু করতে, ভেতরের প্রবল রাগ, ক্ষোভ, কষ্টে আমাকে আঘাত করতে করতে নিঃশেষ করে দিতে। নিজের প্রতি ভীষণ ঘৃণা হচ্ছে তুলি। আমি শুধু মাপ চাইবো, তোমাকে আর চাইবো না। আমি তোমার মুখোমুখি আর দাঁড়াতে পারবো না লজ্জায়। আমি এটা কি করলাম? একেবারে নির্দোষ তোমার গায়ে হাত তুললাম, অশ্রাব্য ভাষায় গালাগাল করলাম। নিজেকে একটা হিংস্র জানোয়ার মনে হচ্ছে আজকাল। জানো, লাস্ট যেদিন তোমাদের বাসা ভাড়া নিলাম, এর আগে বাড়ির সকলে আমাকে ডাক্তার দেখাতে চেয়েছিলেন। হুটহাট এমন রেগে যাই কেন জানার জন্য। অনেকেই বলেন এগুলো নাকি মানসিক রোগ। আমি বাড়ির সবার উপর রেগে গেলাম সেদিন। আমাকে তারা সাইকো মনে করছে। কেন, আমি কি অকারণে রাগি? আমার রাগের কারণ আছে। এগুলো না করলে তো রাখতাম আমি না। এই জন্য বাড়ি থেকেই বের হয়ে গেলাম। আমার এখন মনে হচ্ছে তুমি বা তোমরা সবাই হয়তো ঠিক, আমি হয়তো অস্বাভাবিক মানুষ। তুলি, আমি বিয়ের পর এই কটা দিন সত্যি ভীষণ সুখে ছিলাম। জীবনের প্রতিটি দিন আলাদা করলে তোমার সঙ্গে থাকা এই দিনগুলো ঝলমল করবে। আমি এগুলোর যোগ্য ছিলাম না, তোমার যোগ্য ছিলাম না। একজন নোংরা মানসিকতার অসুস্থ মানুষ যতই খোলস পড়ে থাকুক, তা হুট করে বুঝি প্রকাশ পেয়ে যায়। আমারও পেয়েছে সেদিন। তুমি ওই দিন ফ্ল্যাট থেকে বের হয়ে যাওয়ার সময় তোমার চোখে প্রবল ঘৃণা দেখেছি। তুলি, আমার মরে যেতে ইচ্ছা করছে। তার আগে বলো তুমি কি চাও? আমার কোনো প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে কিনা? তুলি, তুমি আমাকে ডিভোর্স দাও, কিছু ত্রুটি বের করে, যাতে কেউ তোমার দোষ ঘুণাক্ষরেও না ভাবে। তুমি এভাবে থাকলে লোকে কখনো জিজ্ঞেস করলে কি বলবে? আমি চাই তোমার কলঙ্ক মিটুক, তুমি নিজের মতো আলাদা হও। আবার ভোরে আর একটা মেসেজ। তুলি, আমার খুব ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদি। তোমার শরীরের যে স্থানগুলোতে আঘাত করেছি ভালোবাসার উষ্ণ পরশে, তা ভুলিয়ে দেই। ওই পুরো দিন, ওই আঘাত পৃথিবীর বুক থেকে মুছে দিতে ইচ্ছা করছে। বাকি থাকুক শুধু আমাদের